হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের থেকে আমাদের একটা নতুন সিরিজ স্টার্ট হচ্ছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ইউপিএসসি প্রিলিমস মেন্স যত সিলেবাস আছে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি স্ট্র্যাটেজি, তার সাথে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার ডে টার্গেট, শর্ট নোট, রিভিশন স্ট্র্যাটেজি, প্রিভিয়াস ইয়ার কোথা থেকে করবে, মক টেস্ট কোথা থেকে করবে, সবটা নিয়ে ডিটেল ভিডিও আনছি। তো এখন এতদিন অবধি তো এমনি স্ট্র্যাটেজি ভিডিও তো আসছিলই, বাট অ্যাট দ্য সেম টাইম এর সাথে সাথে এভাবে সাবজেক্ট ওয়াইজ টোটালটা আমি শেয়ার করছি, ঠিক আছে? তো এটা আমি ভেবেছিলাম মানে চাইলে দাঁড়িয়ে করতেই পারতাম বোর্ডের সামনে, বাট এটাতে আমার মনে হলো তোমাদেরকে তাহলে জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখাতে পারতাম না, কারণ বোর্ডের সামনে আমি মুখে হয়তো বলতাম ঠিকই, বাট আমি চাইছিলাম জিনিসগুলো টোটালটা তোমাদেরকে সামনে থেকে দেখাতে, যার জন্য এইভাবে করে ভিডিওটা করছি। দেখো, আজকে যে বিষয়টাতে আমরা কথা বলবো, এরপরে মডার্ন হিস্ট্রি আইএনএম আসবে, আজকের ভিডিওটাতে আর্ট অ্যান্ড কালচার এবং অ্যানশিয়েন্ট এবং মিডাইভেল হিস্ট্রি আসছে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সাবজেক্টগুলোর স্ট্র্যাটেজি আমরা কিভাবে পড়তে পারি, কত দিন মতো লাগতে পারে, যারা ফার্স্ট টাইমার মানে প্রথমবার পড়ছো যারা, তাদের কতদিন লাগবে, যারা সেকেন্ড টাইম পড়ছো তাদের কতদিন লাগতে পারে, যারা রিভিশনে রয়েছো তাদের কতদিন লাগতে পারে, মানে যারা বিগিনার এবং যারা মোটামুটি 3-4 বার পড়েছো সবার মতোই আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই বইগুলো অনেকটা বাল্কি বই, কারণ হচ্ছে দেখো এই বইগুলো অনেকেই পড়ে না, অনেকেই এনসিইআরটি পড়ে ইউপিএসসি দিতে যায় ঠিকই, বাট যারা ডব্লিউবিসিএস এক্সাম দেয় তারা কিন্তু এই বইগুলো পড়ে, কারণ ডব্লিউবিসিএসে যেমন পুনাম দালাল দাহিয়ার অ্যানশিয়েন্ট মিডাইভেলের যথেষ্ট মানে ওয়েটেজ থাকে প্রিলিমস মেন্স দুটো জায়গাতে। তো সুতরাং আমরা যেহেতু বেঙ্গলি ভার্সনে আমি ভিডিও দিই এবং আমার ভিডিও যারা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডব্লিউবিসিএসও দেয়, তার সাথে ইউপিএসসিও দেয়, তো সুতরাং আমরা পুনাম দালাল দাহিয়াটাই বেশি প্রেফার করি। তো এই চ্যাপ্টারটাও মানে এই বইটাও পুরো লাগে না, কোন কোন জায়গাগুলো বেশি এমফাসাইজ করতে হয় সেটা নিয়েও আমরা আজকের ভিডিওটাতে কথা বলবো এবং কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটাও বলবো। ডে টার্গেট দিয়ে দেবো, মানে কোন চ্যাপ্টারের জন্য কত দিন লাগতে পারে। দেখো, আমি এখানে কোনো ডেট শেয়ার করব না, কারণ হচ্ছে এই ভিডিওটা আজকেও কেউ দেখতে পারে, 1 মাস বাদেও দেখতে পারে, 1 বছর বাদেও দেখতে পারে। তো আমি কি করেছি, আমি এখানে ডে 1, ডে 2 এইভাবে করে লিখে দিয়েছি। এবার তুমি যেদিন থেকে স্টার্ট করছো, তুমি যেদিন থেকে ভিডিওটা দেখছো সেই দিনের পর থেকে তুমি যখন তোমার পড়া স্টার্ট করবে, তুমি সেইভাবে করে ডে 1, ডে 2 করে নিয়ে নেবে। শর্ট নোটসের ক্ষেত্রেও সেম তাই, আমার অ্যানশিয়েন্ট মিডাইভেলেরও প্লাস হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের আর্ট অ্যান্ড কালচারের বইটারও, দুটোরই কিন্তু শর্ট নোটস অ্যাভেলেবেল আছে। কীভাবে নোটগুলো বানানো রয়েছে সামারি ভার্সানে সেটাও আমি একদম সামনে থেকে দেখিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং এই নোটটাকে তোমরা হাউ টু রেফার, কারণ এটা অনেকেই বুঝতে পারে না যে এই নোটটা রেফারটা কীভাবে করব, কখন করব, একদম ডিরেক্ট নোটে চলে যাব নাকি বইয়ে চলে আসবো, সেটা নিয়েও আলোচনা হবে। রিভিশন স্ট্র্যাটেজি, কীভাবে আমরা রিভিশন করতে পারি দুটো বইকে কম্বাইন করে, ইন্টিগ্রেটেড করে, যাতে আমাদের হয়তো প্রথমবার পড়ার সময় একটু খাটতে হবে বেশি, বাট রিভিশনের সময় বছরের শেষে আমাদের খাটনিটা কম হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথার থেকে সলভ করবো এবং কীভাবে পাবো, এবং মক টেস্টও সেম তাই, কোথার থেকে সলভ করবো এবং কীভাবে পাবো, কতগুলো নাম্বার অফ এমসিকিউ, কত নাম্বার অফ এমসিকিউ আমাদেরকে সলভ করতে হবে ফর দিস 2 সাবজেক্ট। এটাকে অ্যাকচুয়ালি দুটো বলবো না, এটাকে একটা সাবজেক্টই বলবো, কারণ আর্ট অ্যান্ড কালচার ইজ নাথিং বাট রিলেটেড টু হিস্ট্রি। আমাদের সিলেবাসে এভাবেই বলা রয়েছে, আর্ট অ্যান্ড কালচার উইচ ইজ রিলেটেড টু অ্যানশিয়েন্ট মিডাইভেল মডার্ন, এরকম টাইমের। মডার্ন টাইমে আর্ট অ্যান্ড কালচার খুব কমই রয়েছে, অ্যানশিয়েন্ট মিডাইভেল টাইমটাতেই ম্যাক্সিমাম এমফাসাইজ করা হয়েছে। এবং এক্সট্রা যে জিনিসটা সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি 3-4টে ম্যাপ নিয়ে বসেছি, 4টে ম্যাপ নিয়ে বসেছি, এই একটা আর এখানে আছে 3টে। তো এই 4টে ম্যাপ কী কী, কোন ম্যাপগুলো থেকে তোমাদের আর্ট অ্যান্ড কালচার অ্যানশিয়েন্ট মিডাইভেলের হেল্প হতে পারে, সবটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? সো আমি একটা একটা করে স্টার্ট করছি। দেখো, ফার্স্টেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। আগেই একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে সাবজেক্ট দুটো লাইক অ্যানশিয়েন্ট মিডাইভেল এবং আর্ট অ্যান্ড কালচার, এরা কিন্তু সেম সাবজেক্ট, ঠিক আছে? ইন্টিগ্রেটেড সাবজেক্ট, এরা আলাদা নয়। তাহলে আলাদাটা কোথায়? অ্যাকচুয়ালি অ্যানশিয়েন্ট মিডাইভেলে কি করা হয়েছে, লাইক ধরো সেই রাজাদের সময়ের অ্যাডমিনিস্ট্রেশন, তারপর সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, আর্ট অ্যান্ড কালচার, তারপর রাজাদের রুলিংয়ের সময় তারা কি কি কাজ করেছে, সমস্ত কিছুকে মানে একদম অল্প অল্প করে দেওয়া আছে। আর এই বইটাতে কি করা আছে, এই যে আর্ট অ্যান্ড কালচার অফ অশোকান পিরিয়ড, লাইক আমরা এই বইটাতে অশোকের অ্যাডমিনিস্ট্রেশনও পড়ি, অশোকের সোশ্যাল লাইফও পড়ি, পলিটিক্যাল লাইফ পড়ি, তার রুলিংয়ের সময় সে কী কী যুদ্ধ করেছে, কী কী জয় করেছে, কলিঙ্গ যুদ্ধ সব পড়ি। আর্ট অ্যান্ড কালচারও পড়ি, এই বইটাতে দেওয়াও আছে, ঠিক আছে? অ্যানশিয়েন্ট মিডাইভেলে পুনাম দালাল দাহিয়াতেও এগুলো দেওয়া আছে। কিন্তু কি করেছে নিতিন সিংহানিয়া স্যারের বইটাতে, সেটাকে আরেকটু ইলাবোরেট করেছে, আরেকটু বেশি করে ডিটেলে লিখেছে, ঠিক আছে? এইটাই শুধু ডিফারেন্স। আদারওয়াইজ এখানে কি হয়েছে, এখানে সোশ্যাল পলিটিক্যাল লাইফগুলোকে পুরোপুরি স্কিপ করে গেছে, শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচার ওরিয়েন্টেড টপিকগুলোকেই এখানে দেওয়া আছে। তো স্ট্র্যাটেজি বলতে এবার তাহলে বলতে পারো, দিদি তাহলে স্টার্ট করবো কোন বইটা থেকে? এটা না এটা, দ্য হাইলি রেকমেন্ড অ্যানশিয়েন্ট এবং মিডাইভেল দিয়ে, কারণ এটা হচ্ছে বেস। এই বইটা যদি তুমি না পড়ো, এই বইটার তুমি কিচ্ছু বুঝতে পারবে না। সো আমি আগে এই বইটা আলোচনা করছি, দেন আমি এই বইটাতে আসছি, এবং এখানে আমি যখন আলোচনা করব একই সাথে আমি স্ট্র্যাটেজির সাথে সাথে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কতদিন পড়তে হবে সেগুলো নিয়েও আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং যারা নোট নিজেরা বানাতে চাইছো তারা কীভাবে পড়তে পারো, বা যারা আমার নোট পড়ো, শর্ট নোটস যারা অলরেডি পড়ছো বা পড়তে চাও, তারা কীভাবে নোটটাকে কাজে লাগাবে আমি সেটাও বলে দিচ্ছি।
সো আগে আমি এই বইটা নিয়ে একটু কথা বলে নিই। অ্যানশিয়েন্ট মিডেভেল ইন্ডিয়া, ঠিক আছে, এটা সেকেন্ড এডিশন, মোস্ট প্রবলি এখন এটা থার্ড এডিশন চলছে, এবং যখন যে এডিশন লেটেস্ট চলে, নতুন চলে, অবশ্যই সেই বইটাই কিন্তু কিনবে, ঠিক আছে। নতুন বই কিনলে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এক্সট্রা অ্যাডেড হয়ে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে অনেক কিছু নতুন অ্যাডও হয়। দেখো ফার্স্টেই আসি, এই কন্টেন্ট প্রত্যেকের সামনে আশা করি এই বইটা আছে, এবং বইটা খুলে রেখে তারপরে ভিডিওটা এমনি যদি দেখো অবভিয়াসলি দেখতে পারো, যাদের কাছে এখন আপাতত বই নেই, কিন্তু আমি হাইলি রেকমেন্ড করবো বইটা সামনে রেখে সামনে একটা খাতা পেন রাখো, যাতে যেগুলো বলছি সেগুলো লিখে নিতে পারো এবং বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো। দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে প্রি হিস্টোরিক ইন্ডিয়া, এটা ফর ওয়ান টাইম, একবারের জন্য পড়তে পারো ফর গল্পের মতো, ঠিক আছে। এটা মুখস্থ করার কিন্তু কিচ্ছু নেই, এটাকে জাস্ট আমরা কি করব, গল্পের মতো করে একবার জাস্ট রিডিং পড়বো। মেসোলিথিক পিরিয়ডে কীরকম লাইফস্টাইল ছিল, নিওলিথিক পিরিয়ডে কেমন ছিল, প্যালিওলিথিক পিরিয়ডে কীরকম ছিল। এইবার এই যে চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ইউপিএসসিতে যাদের অ্যানথ্রোপোলজি অপশনাল আছে তাদের অনেক বেশি হেল্প হয়, যেমন আমার নিজের আছে, সেই জন্য আমি জানি। তো এটা হচ্ছে তোমার আর্কিওলজির সাথে কানেক্টেড। তো ফার্স্ট চ্যাপ্টারটা আর্কিওলজির সাথে কানেক্টেড। সো এটা এইখানে যে নলেজটা তোমরা পাবে, এই নলেজটা আর্কিওলজিতে তোমাদের হেল্প করবে। আদারওয়াইজ এটা ডিরেক্ট হিস্ট্রির সাথে বলতে পারো অতটা কানেক্টেড নয়, বা খুব বেশি এটা থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসেনি। বিগত 2015 সাল খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে 2012 কি 15 সালের দিকে একবার এসেছিল, এই যে 2015 সালে মেন্সে একটা কোশ্চেন এসেছিল, মেসোলিথিক রক কাট আর্কিটেকচার অফ ইন্ডিয়া নট অনলি রিফ্লেক্ট দ্য কালচারাল লাইফ অফ দ্য টাইমস বাট অলসো আ ফাইন অ্যাস্থেটিক সেন্স অফ কম্পারেবল মডার্ন পেন্টিং। তো দেখো এই যে মডার্ন পেন্টিং দিয়েছে না, মানে মেসোলিথিক রক কাট আর্কিটেকচারের মধ্যে যে পেন্টিং রয়েছে সেটা মডার্ন পেন্টিংয়ের সাথে কীভাবে মিল হয়, এইটাও তোমরা অলরেডি এই যে এই বইটা রয়েছে আর্ট অ্যান্ড কালচার নিতিন সিংহানিয়া স্যারের বইয়ের পেন্টিং চ্যাপ্টারে পেয়ে যাবে। সেখানে মেসোলিথিক রক কাট আর্কিটেকচারাল পেন্টিংয়ের ওপর কিন্তু এমফাসাইজ করে দেওয়াই রয়েছে। তো সুতরাং এই চ্যাপ্টারটা যদি কেউ নাও পড়ে যেত, তাও সেই কোশ্চেনটা করতে পারতো। 2015 মেন্সে একটা কোশ্চেন এসছে, তাও রিলেটেড টু পেন্টিং চ্যাপ্টার। আদারওয়াইজ এই চ্যাপ্টার থেকে না প্রিলিমসে না মেন্সে কোনোদিনও কোনো রকম মানে কোশ্চেন আসেনি। তো সুতরাং যদি তোমরা মনে করো একবার পড়বে, প্রথমবার আমি পড়িয়ে থাকি, আমার ব্যাচে যারা পড়েছো অলরেডি জানো, প্রথমবার আমি অবশ্যই পড়িয়ে থাকি, বাট আমি বারবার বলে দিই যে বারবার রিভিশনের দরকার নেই চ্যাপ্টারটা। কারণ হচ্ছে হিস্ট্রি যেহেতু কানেক্টেড সাবজেক্ট হয়, একটা চ্যাপ্টার বাদ দিয়ে তুমি যদি পরের চ্যাপ্টারে চলে যাও, সেক্ষেত্রে কিন্তু কানেকশন কেটে যাওয়ার একটা চান্স থাকে। দ্যাটস ওয়াই যারা যখন ফার্স্ট রিডিং করছো, প্রথমবার যারা রিড করছো, পুরো এখানে যে 16টা চ্যাপ্টার আছে, 16টা চ্যাপ্টারই পড়ো, যারা ফার্স্ট টাইম রিডিং করছো। এইবার আমি বলছি কাদের কথা, যারা কোন কোন পোর্শনটা জানতে চাইছো যে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। 2 নম্বর চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, হরপ্পান সিভিলাইজেশন, যেটাকে আমরা বলে থাকি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। হরপ্পা বা হরপ্পান যেহেতু ফার্স্ট তোমার সিটি যেটা এক্সকাভেট হয়েছিল, তো দ্যাটস ওয়াই সেই নামটা পড়েছে হরপ্পান সিভিলাইজেশন। আদারওয়াইজ এটাকে আইভিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলে, যেটা তোমাদেরকে টোটালি পড়তে হবে, কিচ্ছু বাদ দেবে না। আমি এমফাসাইজ করছি এই চ্যাপ্টারটার কিচ্ছু বাদ দেবে না, এটা ভালো করে রেডি করবে, ঠিক আছে, এটা ভালো করে রেডি করবে। এখানে WBCS ইউপিএসসি দু জায়গার থেকেই কোশ্চেন আসে। এরপরে আসবো হচ্ছে বৈদিক এজ। বৈদিক এজের অনেক কিছু আছে পড়ার, যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই পড়ো ঋগ বৈদিক এজ এবং লেটার বৈদিক এজ। আদারওয়াইজ যদি জিজ্ঞেস করো দিদি পরীক্ষায় এক্স্যাক্টলি কোন জায়গাটার থেকে কোশ্চেন আসে, লিখে নাও, দ্যাট ইজ হচ্ছে লিটারেচার, লিখে নেবে, ঠিক আছে। আমার পাশে লেখা আছে পেন্সিল দিয়ে, জানি না বুঝতে পারছো কিনা, একটু জুম ইন করে নিও। হরপ্পার থেকে মেন এমফাসাইজ কোথায় থাকে, আর্ট অ্যান্ড কালচারের ওপর। হরপ্পার আর্ট অ্যান্ড কালচারের ওপর কোশ্চেনের এমফাসাইজ বেশি থাকে, যেটা আবার তোমাদের নিতিন সিংহানিয়া স্যারের বইয়ে রিপিট হয়, ঠিক আছে। সো বেদিক থেকে কোথা থেকে কোশ্চেন আসে, লিটারেচার ওপর, হিন্দু লিটারেচারগুলোর ওপর এমফাসাইজ থাকে কোথায়, 3 নম্বর চ্যাপ্টারে। 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে মহাজনপদ অফ ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন। এবার লিখে রাখো 4 নম্বর চ্যাপ্টার থেকে কি রিলেটেড কোশ্চেন আসবে, কোন মহাজনপদের সাথে বুদ্ধিজম এবং জৈনিজম কানেক্টেড। এখানে লেখাও রয়েছে এই যে বুদ্ধা অ্যান্ড মহাবীরার লাইফের সাথে যে যে মহাজনপদগুলো কানেক্টেড রয়েছে সেগুলোই পরীক্ষায় আসে। সো লিখে রাখো 4 নম্বর চ্যাপ্টার থেকে কোনটার উপর আমাদের পরীক্ষা মানে পড়ার সময় এমফাসাইজ রাখবো, যেগুলো বুদ্ধা এবং মহাবীরার লাইফের সাথে কানেক্টেড হবে, যে মহাজনপদ, লাইক ধরো কোনোটা মহাবীরার মামা বাড়ি ছিল, কোনোটা মহাবীরার বাবার বাড়ির সাথে কানেক্টেড ছিল, কোথাও বুদ্ধা লাস্ট মিল তার খেয়েছিল, কোথাও বুদ্ধা মহাপরিনির্বাণ হয়েছিল, কোথায় মানে এখানে জায়গা থেকেও এমফাসাইজ থাকবে কি কোন মহাজনপদে, ষোড়শ মহাজনপদে 16টা যে মহাজনপদ রয়েছে সেই ষোড়শ মহাজনপদের কোন জায়গাটার সাথে বুদ্ধার লাইফের কোন ইভেন্টটা বা মহাবীরার লাইফের কোন ইভেন্টটা কানেক্টেড, ঠিক আছে। তো এইটাই ইম্পর্টেন্ট। এবং ডক্ট্রিনটাতে আমরা নেক্সট চ্যাপ্টারে আসছি, বাট এইখানে 4 নম্বর চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর স্পেশালি যদি কেউ WBCS দাও, অতি অবশ্যই 4 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়বে, কারণ WBCS এ বহুবার আসে যে মগধের প্রথম রাজা কে ছিলেন, মগধের শেষ রাজা কে ছিলেন, আলেকজান্ডার কার সময় আক্রমণ করেছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু এইখানে এসে থাকে, ঠিক আছে। তো মহাজনপদটা আমরা ভালো করে এখান থেকে দেখব। 5 নম্বর চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 এর পরে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে দ্যাট ইজ 5। হরপ্পার পরে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম থেকে WBCS বলো, ইউপিএসসি বলো, প্রিলিমস বলো, মেন্স বলো, প্রত্যেক বছর অলমোস্ট এভরি ইয়ার কোশ্চেন থাকেই, ঠিক আছে। আর স্পেশালি কোন কোন পয়েন্টের ওপরে লিখে রাখো আমি বলে দিচ্ছি। ডক্ট্রিন মানে মতবাদের ওপর, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে লিটারেচারের ওপর, বুদ্ধিস্ট লিটারেচার, জৈন লিটারেচার,
ডক্ট্রিন মানে মতবাদ, মানে যারা যে মতবাদগুলো দিয়েছে সেইগুলো, এবং হচ্ছে তার সাথে কিসে বিশ্বাস করতো, কোন ইয়েতে এদের বিলিফ সিস্টেমটা কিসের ওপর দাঁড়িয়েছিল, লাইক বেদে বিশ্বাস করতো কিনা, মূর্তি পূজায় বিশ্বাস করতো কিনা, এরা কীরকম পোশাক পরতো, বা হচ্ছে তোমার যে টাইপগুলো যে ভাগগুলো ছিল লাইক দিগম্বর, শ্বেতাম্বর, তারপর হচ্ছে তোমার ইয়েদের যেগুলো আরও যে ভাগ ছিল না, স্থানাভাসিক, তারপরে হচ্ছে তোমার আরও অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ, মানে এদের তো ভাগ রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এদের মধ্যেও আবার ডিফারেন্ট ভাগ আছে। আমি বলে দিচ্ছি, 5 নাম্বার চ্যাপ্টারে চলে এসো, 5 নাম্বার চ্যাপ্টারের শেষের দিকটাতে পেয়ে যাবে এই যে চার্টটা দেখো, ডিফারেন্ট স্কুলস অফ জৈনিজম, দিগম্বর, শ্বেতাম্বর রয়েছে, তার ভেতরে আবার সাবসেক্ট রয়েছে, ঠিক আছে, এই যে বিশাপান্থী, তেরাপান্থী, তারপর হচ্ছে গুণাপান্থী, টোটাপান্থী, এইভাবে করে আবার ভাগ থাকে। ইভেন বুদ্ধিজমেও সেম তাই, বুদ্ধিজমেও হচ্ছে 2টো ভাগে রয়েছে, দেখো 3টে ভাগে রয়েছে, 8টা বোধিসত্ত্বা, এখানে তোমরা হয়তো হাইলাইটেড দেখতে পাবে না বিকজ বইটা নতুন, আমি নিজে ফার্স্ট এডিশন থেকে পড়েছিলাম। প্লাস হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিল, বুদ্ধার সময় যে বইগুলো রয়েছে, যদিও এই বইটা পড়তে খুব অসুবিধা হয় না কারণ ইম্পর্টেন্টগুলো রেড করে করাই থাকে, ঠিক আছে, মানে যেহেতু এখানে অলরেডি হাইলাইটেড রয়েছে বইয়ের মধ্যে, সেহেতু খুব একটা কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এইটা 2 এর পরে 5 নাম্বার চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মৌরিয়ান এম্পায়ার ইম্পর্টেন্ট, কিন্তু কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, দ্যাট ইজ হচ্ছে অশোকা, ঠিক আছে, অশোকার কন্ট্রিবিউশন কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অশোকা রিলেটেড টু বুদ্ধিজম, অশোকা বুদ্ধিজমের সাথে কানেক্টেড ছিল, দ্যাটস ওয়াই অশোকা ইজ মোর ইম্পর্টেন্ট। আর হচ্ছে তার সাথে অশোকার সময় আর্ট অ্যান্ড কালচার, এবার যেটা কিনা এই বই থেকেও আমরা পাবো, অশোকার আর্ট অ্যান্ড কালচার, কারণ হচ্ছে 14টা রক এডিক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, 14টা রক এডিক্টের যে তোমার হচ্ছে থিমগুলো, সেই থিমগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা হয়তো এখন অবধি প্রিপারেশন স্টার্ট করনি, প্রথমবার নামগুলো শুনছো, হয়তো মানে অবাক লাগতে পারে, বাট এটাতে অবাকের কিছু নেই, বই কিনে সামনে বই থাকলে পর খুব একটা অসুবিধা হয় না। দেখো অশোকাজ ইনস্ক্রিপশন অ্যান্ড অশোকাজ ধাম্মা 6.9, এইখান থেকে বেশি এমফাসাইজ রাখবে, যেমন এই দেখো 14টা রক এডিক্টের কথা আমি বলছিলাম পেজ নাম্বার 11তে, তারপর 13তে, ঠিক আছে, এখানে 7খানা পিলার এডিক্ট রয়েছে। অশোকাজ লিগেসি, দেখো এখানে অশোকাজ লিগেসির পর থেকে টানা অশোকাজ মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না, তবে হ্যাঁ যদি মনে করো দিদি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি পড়বো, লিখে রাখো টার্মস অ্যান্ড মিনিং, ঠিক আছে, অশোকার অ্যাডমিনিস্ট্রেশনের টার্মস অ্যান্ড মিনিংগুলো খুব ইম্পর্টেন্ট, নট অনলি অশোকা বাট অলসো অ্যানশিয়েন্ট মিডাইভেলের টার্মস আর মিনিং খুব ইম্পর্টেন্ট, তো অশোকাজ আমরা ওখান থেকে এমফাসাইজ করব। 7 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিউরিং 200 BC টু 300 CE, এখান থেকে আমাদের এমফাসাইজ থাকবে দক্ষিণ ভারতের চোলা আর্কিটেকচারের ওপর, 7 নাম্বার চ্যাপ্টারে চোলা, ঠিক আছে, চোলার ওপর থেকে কিন্তু এমফাসাইজ, এবং কুষাণ এবং চোলা ইম্পর্টেন্ট, এই যে কুষাণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কনিষ্ক, পেজ নাম্বার 7.11, এবং তার সাথে হচ্ছে এরপর থেকে পাবে বলে দিচ্ছি এই 3টে স্কুল, গান্ধারা স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট, অমরাবতী, এগুলো সব আবার আর্ট অ্যান্ড কালচারে রিপিট হয়, আমি আবারও বলছি এগুলো সব রিপিট হবে, ঠিক আছে। এইখানেই আমি স্ট্র্যাটেজিটা শেয়ার করবো কীভাবে আর্ট অ্যান্ড কালচার বইটাকে পড়বো, যেগুলো রিপিট হয়ে গেছে সেগুলো আমরা কীভাবে বাদ দিয়ে যাব। তো এই 3টে স্কুলের মধ্যে ডিফারেন্সটা পড়বো, প্লাস তারপর থেকে দেখো ইম্পর্টেন্ট যে জায়গাটা স্টার্ট হচ্ছে আর্লি লাইফ অফ কলিঙ্গ, এখান থেকে দেখতে পারো, বাট মেন এমফাসাইজ যেটা সেটা হচ্ছে এই জায়গাটার থেকে মেগালিথিক কালচার, পেজ নাম্বার 7.28, আর্লি হিস্টোরিক্যাল পিরিয়ড অফ সাউথ ইন্ডিয়া ফ্রম মেগালিথিক টু দ্য স্টেজ অফ চেরা চোলা পান্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের হিস্ট্রি ইউপিএসসির জন্য খুব ফেভারিট একটা টপিক, ইভেন WBCSও আজকাল খুব জিজ্ঞেস করে, প্লাস যাদের অ্যানথ্রোপোলজি অপশনাল তাদেরও খুব হেল্প করে, কেন আর্কিওলজি বলে একটি আমাদের অ্যানথ্রোপোলজির অংশই থাকে, ঠিক আছে। তো সাঙ্গামেজের লিটারেচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেবো না যে হাইলাইট করা নেই বলে ইম্পর্টেন্ট নয়, বইটা পুরোপুরি নতুন, কারণ আমি নতুন কিনেছি সেই জন্য, আদারওয়াইজ এগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখান থেকে একদম টোটালটা ইকোনমি থেকে সাঙ্গামেজের টার্মস অ্যান্ড মিনিং, আমি বলছিলাম না টার্মস অ্যান্ড মিনিংয়ের খুব এমফাসাইজ, দেখো এখানে আলাদা করে দেওয়াই রয়েছে কি টার্ম অ্যান্ড মিনিং, পরীক্ষাতে আসে, উড়ের মানে কি, পাট্টিনামের মানে কি, ঠিক আছে। এর আগে যেমন এই কোশ্চেনটা অলরেডি এসে গেছে একবারে, এই যে নিষাদ পুত্র কাকে বলে, তারপরে হচ্ছে তোমার গাধিকা কাকে বলে, এইভাবে করে টার্ম এবং মানেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেও কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, তোমরা দেখতেই পারো এখানে প্রচুর কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। হ্যাঁ ইদানিংকালে খুব বেশি আসেনি এটুকু আমি বলতে পারি, মোটামুটি কোশ্চেনের প্যাটার্ন এখন অবশ্যই বদলেছে, বাট এখনও এই চ্যাপ্টারগুলোকে কিন্তু ইম্পর্টেন্টের মধ্যেই ধরা হয়, কেউ মানে কোশ্চেন লাস্ট 2-4 বছরে না আসা মানে এই নয় যে চ্যাপ্টারটা ছেড়ে বাদ দিয়ে যাবো, কোশ্চেন যখন আগে আসতো সুতরাং এখনও আসার চান্স রয়েছে, ইউপিএসসি হঠাৎ করে অনেক রকম সারপ্রাইজ দিয়ে থাকে, আশা করি সেটা আমরা সবাই জানি। আচ্ছা এরপরে যেটা 8 নাম্বার চ্যাপ্টার গুপ্তা অ্যান্ড দ্য ওয়াকাটাক, এটা যারা WBCS দেবে তাদের এমফাসাইজ থাকবে, আমি ওপরে লিখে রেখেছি এটা WBCSদের জন্য। ইউপিএসসিতে কোশ্চেন বলতে গেলে খুব কম আসে না একদম বলবো না, আসে, বাট প্রথমবার পড়ার জন্য পড়বে, আর যেটুকু পড়বে সেটা আমার নোটে সেটুকু দেওয়া আছে, শর্ট নোট করে যেটুকু দেওয়া আছে সেটা নোটেই বলে আছে, ঠিক আছে। 9-10-এর মধ্যেও সেম তাই, 9-10 থেকে আমরা কোনগুলো পড়বো, 9 নাম্বার চ্যাপ্টার থেকে পাল প্রতিহার রাষ্ট্রকূটের ওপর আমাদের এমফাসাইজ থাকবে, 10 নাম্বার চ্যাপ্টারে ইসলামিক হিস্ট্রির ওপর আমাদের এমফাসাইজ থাকবে, লিখে রাখো 9 নাম্বার চ্যাপ্টারে
পাল প্রতিহার রাষ্ট্রকূট, পাল প্রতিহার রাষ্ট্রকূটের ওপর এমফাসাইজ থাকবে। 10 নম্বর চ্যাপ্টারে ইসলামিক হিস্ট্রির ওপর এমফাসাইজ থাকবে, কারণ ইসলামিক হিস্ট্রি ওই চ্যাপ্টার থেকে 10 নম্বর চ্যাপ্টার থেকে স্টার্ট হচ্ছে, মানে মিডাইভাল স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার তার সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি তবু 9-10 নম্বর চ্যাপ্টারে, মানে ভেতর থেকেও যেগুলো একেবারে না পড়লে নয়। আচ্ছা, এই যে দেখো পাল প্রতিহার রাষ্ট্রকূটের একটা আছে যে কার সময় হচ্ছে ত্রিচুক্তি যুদ্ধ যেটা ছিল, ত্রিশক্তি সংঘর্ষ। তো সেই ত্রিশক্তি সংঘর্ষ বা ট্রিপার্টাইট স্ট্রাগল বলা হয় ইংলিশে। তো সেই ট্রিপার্টাইট স্ট্রাগল কোন পাল রাজার সময়, কোন প্রতিহার রাজার সময়, কোন রাষ্ট্রকূট রাজার সময়, এভাবে জিজ্ঞেস করে অ্যাট দ্য সেম টাইম। আর তার সাথে দেখো দক্ষিণ ভারতের হিস্ট্রিও এখানে পাবে, এই যে পিরিয়ড ফ্রম 850 টু 1200 সাউদার্ন ইন্ডিয়া। সাউদার্ন ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট ফ্রম ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ। আর যেটা পাল প্রতিহার রাষ্ট্রকূট বললাম সেটা ইম্পর্টেন্ট কিসের পয়েন্ট অফ ভিউ থেকে, এই যে WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে। আমি দুটোই বলছি কারণ যেহেতু তোমরা দুটো এক্সামই দাও সেই হিসেবেই বলছি। তো পাল প্রতিহার রাষ্ট্রকূট কেন, যেহেতু বেঙ্গলের হিস্ট্রির সাথে কানেক্টেড সেহেতু, কারণ পালরা যেহেতু বেঙ্গল থেকে বিলং করতো, তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট। আর দক্ষিণ ভারতের ইতিহাস কিন্তু ইউপিএসসির পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট হয়, লাইক চোলা, ঠিক আছে। এইখান থেকে চোলাদের আন্ডারে যে রাজারা ছিল তারা, চোলাজ অ্যাডমিনিস্ট্রেশন, তারপর চোলাদের ভিলেজ লাইফ, টার্ম এবং মিনিং এখানেও খুব ইম্পর্টেন্ট। দেখো কি টার্ম এবং মিনিং, ঠিক আছে। এই যে ইকুরু, কারণ কেন বলছি বলো তো, এই যে টার্ম মিনিংগুলো না আমাদের মানে বাংলা হিন্দির সাথে বিন্দুমাত্র কানেক্টেড হয় না, যেহেতু দক্ষিণ ভারতের টার্ম। তো এগুলোকে মুখস্থ না করা ছাড়া আর কোনো রকম উপায় থাকে না, ঠিক আছে। এগুলোকে মুখস্থই করতে হবে। চোলা লিটারেচার অ্যান্ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনও কিন্তু বহুবার এসছে, দক্ষিণ ভারতের ওপর এমফাসাইজ করেই এসছে। এরপর আসে দেখো দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেটের যেটা ইম্পর্টেন্ট আমি বলবো সেটা হচ্ছে WBCS এর জন্য। ইউপিএসসিতে যে আসে না আমি বলবো না, কিন্তু ইউপিএসসিতে এখন ওয়েটেজ অনেকটা তুলনামূলক কমে গেছে। এবার বলতে পারো দিদি তাহলে দিল্লি সুলতানের থেকে যদি পড়ি তাহলে এমফাসাইজটা কিসের ওপর থাকবে, আর্কিটেকচারের ওপর। কোন আর্কিটেকচার, ইসলামিক আর্কিটেকচার। যেহেতু আমরা আর্ট অ্যান্ড কালচার আবার পড়বো সেহেতু আমি এখান থেকে বারণ করছি এই কারণে, কারণ তোমরা আবার আর্ট অ্যান্ড কালচারে এই দিল্লি সুলতানেতের ইসলামিক আর্কিটেকচার আবার করবে। তো এখান থেকে যদি পড়ো প্রথমবার একটা বেস ক্লিয়ার হলো, পরের বার রিভিশন পারপাস আর্ট অ্যান্ড কালচারের নোটটা রেফার করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রভিন্সিয়াল কিংডম 12 নম্বর চ্যাপ্টার। 12 নম্বর চ্যাপ্টারে কি করবে তোমরা, যেটা এমফাসাইজ রাখবে দ্যাট ইজ হচ্ছে বিজয়নগর অ্যান্ড বাহামানি। বিজয়নগর অ্যান্ড বাহামানি কেন, বিকজ দক্ষিণ ভারতের, তাই আবারও বললাম ইউপিএসসির ওপর দক্ষিণ ভারতের মানে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। বিজয়নগর থেকে অনেকবার কোশ্চেন এসছে, লাইক কৃষ্ণদেব রায়ের ওপর বেশি ইম্পর্টেন্স রাখবে। কৃষ্ণদেব রায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 12 নম্বর চ্যাপ্টার থেকে বিজয়নগর অ্যান্ড বাহামানি কিংডমের ওপর আমরা এমফাসাইজ করব। 13 নম্বর থেকে মুঘলসটা আমরা টোটাল পড়বো, কেন, বিকজ হচ্ছে মুঘলসটা আমাদের ইউপিএসসি বলো, WBCS বলো, ইভেন দিল্লি সুলতানেতও তাই। দিল্লি সুলতানেতের মধ্যে যেমন আলাউদ্দিন খিলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তবু এখানে যদি তোমরা জিজ্ঞেস করো আমি বলে দিচ্ছি তবু 11 নম্বর চ্যাপ্টারটা 1206 থেকে 1526, যার ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আচ্ছা, তারপরে ইলতুৎমিশের পর রাজিয়া খুব বেশি দিন ছিল না, তবু রাজিয়া ইম্পর্টেন্ট, যেহেতু একমাত্র মেয়ে, প্রথম মেয়ে, সেই জন্য রাজিয়া ইম্পর্টেন্ট। বলবান ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার পর জালালউদ্দিন খিলজি খুব বেশি কিছু করেনি। আলাউদ্দিন খিলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আলাউদ্দিন খিলজির অ্যাডমিনিস্ট্রেশনও খুব ইম্পর্টেন্ট, এমফাসাইজ করা রয়েছে। স্পেশালি এক্ষেত্রে আমরা টার্মস অ্যান্ড মিনিং, ইসলামিক টার্মস অ্যান্ড মিনিংগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইসলামিক টার্মস অ্যান্ড মিনিংগুলো আমরা পড়বো। তুগলক ডাইনেস্টির থেকে যেমন খুব আহামরি কিছু নেই। মোহাম্মদ বিন তুগলক ইম্পর্টেন্ট, পাগলা রাজা বলা হতো। ফিরোজ শাহ তুগলক ইম্পর্টেন্ট, অনেক কন্ট্রিবিউশন রেখে গেছে, সো দ্যাটস ওয়াই ফিরোজ শাহ তুগলক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে সৈয়দ ডাইনেস্টি থেকে খুব একটা কেউ ইম্পর্টেন্ট কিছু করেনি। লোধি ডাইনেস্টির থেকে বহলল লোধি প্রথম ছিলেন, সিকান্দার লোধি ফেমাস ছিলেন, ইব্রাহিম লোধি লাস্ট ছিলেন। তো সেই হিসেবে তিনজনেই ইম্পর্টেন্ট, বাট ইব্রাহিম লোধির ওপর থেকে কোশ্চেন বেশি আসে, কারণ এই ব্যক্তির ব্যবহার বড় বাজে ছিল এবং সকলের সাথে খারাপ ব্যবহার করার ফলে পানিপথের যে প্রথম যুদ্ধ আর কি 1526-এ সেটার কারণ ছিল, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারগুলো যে একদম বাদ দেওয়ার মতো সেরকম নয়। WBCS-এ তো একেবারেই নয়। ইউপিএসসিতে ইদানিংকালে কোশ্চেন কম আসে, বাট ইউপিএসসি হঠাৎ করে অনেক রকম কিন্তু ট্রেন্ড বদলে দেয়, তো সুতরাং আমাদেরকে করতে হবে, ঠিক আছে। আর এই ভিডিওটাতে আমি অনেক ইন ডিটেইলি বলছি যাতে জেনুইন তোমাদের হেল্প হয়, আদারওয়াইজ জাস্ট নামকে বাঁচতে বানিয়ে দিচ্ছি না। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে মুঘলস। আমি বলেই দিলাম পুরোটা পড়বো, মুঘলস থেকে আমি কিচ্ছু বাদ দিতে বলিনি। ইভেন আমি নিজে নট আ সিঙ্গেল লাইন আমি মুঘলস থেকে বাদ দিই, কারণ মুঘলস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম WBCS ইউপিএসসি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে। লেটার মুঘলসের কথা যদি বলি, লেটার মুঘল তোমরা স্পেকট্রামের চ্যাপ্টারেও পেয়ে যাবে। স্পেকট্রাম মানে মডার্ন হিস্ট্রির যে বইটি, তো সেখানে আমি এখানে লিখেও রেখেছি দেখো মডার্ন, বাট তার মানে এই নয় যে আমরা এখান থেকে পড়বো না, অবশ্যই পড়বো। যদি আমরা লেটার মুঘলস এখান থেকে পড়ে নিই তাহলে স্পেকট্রাম থেকে আমরা রিপিট করবো না, একই ব্যাপার, ঠিক আছে। সো লেটার মুঘলসও আমাদেরকে পড়তে হবে, বাট এই লেটার মুঘলসটা অ্যাকচুয়ালি
মডার্নের সাথে কানেক্টেড হয়ে যায়। মারাঠাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মারাঠাসও খুব ইম্পর্টেন্ট, স্পেশালি WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে। ইউপিএসসিতে মারাঠা রিলেটেড কোশ্চেন খুব কম থাকে, আমি খুব একটা কোনোদিনও প্রিভিয়াস ইয়ারে দেখিনি, বাট স্টিল ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। কেন? হুইচ ইজ রিলেটেড টু মডার্ন। আবারও বলছি, মারাঠা এবং লেটার মুঘল এরা মডার্ন হিস্ট্রির সাথে কানেক্টেড। তো এদের বেস যদি আমরা ক্লিয়ার না করি, আমরা মডার্ন হিস্ট্রি ধরতে পারবো না। কারণ মডার্ন হিস্ট্রিতে আমরা অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার, তারপরে হচ্ছে তোমার মুঘলসদের সাথে পানিপথের যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, এই ধরনের জিনিস যেগুলো আমরা দেখতে পাবো, তো সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা কি হচ্ছে, এই বেসটাকে ক্লিয়ার করবে। ঠিক আছে? সো সুতরাং 14 নম্বর চ্যাপ্টার থেকে লেটার মুঘলস এবং মারাঠা আমরা পড়বো। কেন পড়বো? ফর দ্য মডার্ন হিস্ট্রির কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য। 15 নম্বর চ্যাপ্টার উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে যেরকম আমি বললাম বুদ্ধিজম, জৈনিজম, অ্যান্ড দেন 15 নম্বর চ্যাপ্টার ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট। ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং ইভেন এই বইতেও আবার করে কভার করেছে। তো সুতরাং এটাও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা কিন্তু পুরো পড়বে, এখান থেকে কিছু বাদ দেবো না। লাইক যেমন বুদ্ধিজম, জৈনিজমেও আমরা কিছু বাদ দিইনি, সেরকম ভক্তি অ্যান্ড সুফিতেও আমরা কিছু বাদ দেবো না, পুরোপুরি পড়বো। এইবার 16 নম্বর চ্যাপ্টার টোটালি স্কিপ করে যাব। কেন? কারণ 16 নম্বর চ্যাপ্টারে খুব সাম আপ করে ছোট করে গল্পের মতো ওয়ান লাইনারের মতো দেওয়া আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি মডার্ন হিস্ট্রি। দেখো এই যে দ্য কামিং অফ ইউরোপিয়ান, এই কামিং অফ ইউরোপিয়ানটা টোটালটা ডিটেলে স্পেকট্রামে কিন্তু মডার্ন হিস্ট্রিতে কভার আছে। তো সুতরাং আমরা এখান থেকে আর বেকার পড়তে যাব না। তো আমরা এখান থেকে পড়বো কোনটা? 2 থেকে 15 নাম্বার, মানে টোটাল কটা চ্যাপ্টার? 14টা চ্যাপ্টার। টোটাল 14টা চ্যাপ্টার আমরা এখানে টোটালটুকুর মধ্যে পড়তে পারি। এইবার এই 14টা চ্যাপ্টারকেও আমরা সাম আপ যদি করি, অ্যাকচুয়াল জেনুইন পড়ার মতো আছে কিন্তু 7 থেকে 8টা চ্যাপ্টার ইউপিএসসির জন্য। WBCS এর জন্য হলে 14টাই পড়তে হবে, ইউপিএসসি হলে 7 থেকে 8টা চ্যাপ্টার মতো পড়লে হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইগুলো আমি বলে দিলাম। এইবার আসবো হচ্ছে কত দিনে পড়বো আমরা। দেখো জেনারেলি একটা টার্গেট রাখতে হবে, আমি এখানে লিখেই দিয়েছি 10 দিন। ঠিক আছে? ডে 10। তো আমাদের টার্গেট কত থাকবে? ডে 10। 10 দিনের মধ্যে আমাদেরকে এটা প্রথমবার যারা ফার্স্ট রিডিং করছে, আমি বলছি না এটা পুরো রিভিশন করে সব কিছু 10 দিনে, না, এটা কখনো হিউম্যানলি পসিবল নয়। প্রথমবার যারা পড়ছো বা একবার রিডিং পড়াটা অ্যাটলিস্ট 10 দিনের মধ্যে পড়তে হবে। তারপরে সেকেন্ড রিডিংয়ের জন্য মিনিমাম 5 থেকে 6 দিন, থার্ড রিডিংয়ের জন্য 5 থেকে 6 দিন। কেন এটা কমে যাবে? কারণ হচ্ছে প্রথম রিডিংয়ের পরে তুমি আন্ডারলাইন করবে, ব্র্যাকেট দেবে, হাইলাইট করবে, যেখান থেকে তুমি বুঝতে পারবে যে এইটুকু পড়তে হবে আর এইটুকু পড়তে হবে না। তো সেইখানে অনেকটা জায়গা কমে গেল। জায়গা কমে যাওয়ার ফলে সেকেন্ড রিভিশনের সময় 5 থেকে 6 দিন লাগবে, থার্ড রিভিশনের সময়ও মোটামুটি 5 দিন লাগবে, তার বেশি লাগবে না। আর তারপর যখন খুব রেডি হয়ে যায়, যেমন ধরো এই যে এরকম নোট ফরম্যাটে চলে আসে যখন জিনিসটা, এরকম যখন শর্ট নোট ফরম্যাটে চলে আসে, আমার ম্যাক্সিমাম 24 ঘন্টা, মানে একটা দিন কি খুব বেশি হলে 2 দিন লাগে। লাইক যদি 24 ঘন্টা ধরি তাহলে 3 দিন লাগবে বা 2 দিন লাগবে খুব বেশি হলে, তাও এতটা লাগে না, আমি ম্যাক্সিমাম বললাম। যখন এটা শর্ট নোট ফরম্যাটে চলে আসে তখন এটা একদিনেও হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে এবার আমি ডেগুলো লিখে দিয়েছি। দেখো ফার্স্ট যেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার লিখবে ডে 1। ঠিক আছে? পাশে লিখে রাখো 2 নম্বর চ্যাপ্টার ডে 1, প্রথম দিন পড়ছি আমরা। এরপর 3 নাম্বার চ্যাপ্টারটাও আমরা ডে 1এই পড়বো, কিন্তু কিভাবে পড়বো? সিলেক্টিভ ওয়েতে পড়বো, সব নয় কিন্তু। এই যে আমি লিখে দিয়েছি, সরি এটা ডে 2। ঠিক আছে? ডে 2তে আমরা কি করবো? বৈদিক এজটা পড়বো। বৈদিক এজ পড়ছি এবং হচ্ছে মহাজনপদটা আমরা ডে 2তে পড়ছি। মহাজনপদও আমি বললাম আবার যে আমরা অত বেশি ডিটেলে যাব না, যে কোথায় কি রয়েছে না রয়েছে, জায়গার কত ডিটেল, এখানে বইয়ে প্রচুর লেখা আছে, এত যাব না। বুদ্ধিজম, জৈনিজমের সাথে যেটা কানেক্টেড, বুদ্ধার লাইফের সাথে, মহাবীরার লাইফের সাথে, সেটার উপর এমফাসাইজ রাখবো। সো 3 আর 4 নাম্বার চ্যাপ্টার আমরা ডে 2তে পড়ে নিচ্ছি। ডে 3 যেটা গোটা দিন অন্য আর কিছু করবো না, শুধু বুদ্ধিজম, জৈনিজম পড়বো, বিকজ এই চ্যাপ্টারটা অনেক বেশি রেলিভেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো সুতরাং বুদ্ধিজম, জৈনিজম ডে 3। একটু জুম ইন করে নাও, কারণ এখানটা যেহেতু অনেকটা বেশি লেখা রয়েছে, মেস আপ রয়েছে, তো সেহেতু এই জায়গাটাতে ডে 3 বুদ্ধিজম, জৈনিজম ডে 3 লেখা আছে। ঠিক আছে? এইবার দেখো মৌরিয়ান এম্পায়ার এবং হচ্ছে তার পরের চ্যাপ্টার পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। ঠিক আছে? পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট থেকে আমরা একটা জায়গা আমি একটু বাদ দিয়ে গেছি খুব সম্ভবত, 7 নাম্বার চ্যাপ্টারটা আমি বলে দিচ্ছি, 7.44। এই জায়গাটা সঙ্গম এজের জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম 3টে পোর্শন রয়েছে, আমি একবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই জায়গাটা বোধহয়, সরি এটা গুপ্তা এজের থেকে, হ্যাঁ এটা গুপ্তার থেকে, সায়েন্স অ্যান্ড টেক, লিটারেচার, আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে? সো ডে 4-এ আমরা, ডে 3-তে আমরা কী করছি? বুদ্ধিজম, জৈনিজম পড়ছি। ডে 4-এ আমরা মৌরিয়ান এম্পায়ার এবং পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট পড়বো। গুপ্তা অ্যান্ড দ্য ওয়াকাটাকের জন্য আমরা WBCS যারা রয়েছে আমরা পুরোটা পড়বো, আর যারা শুধু ইউপিএসসি রয়েছে তাহলে আমরা কোন জায়গায় চলে আসবো আমি বলে দিচ্ছি। সায়েন্স অ্যান্ড টেক, লিটারেচার, আর্ট অ্যান্ড কালচার, পেজ নাম্বার 8 পয়েন্ট, ওয়েট জাস্ট এ সেকেন্ড, এই যে পেয়েছো সায়েন্স অ্যান্ড টেক, পেজ নাম্বার 8.27, সায়েন্স অ্যান্ড টেক। আর হচ্ছে এর আগেও ছিল আর্ট অ্যান্ড আর্কিটেকচার, লিটারেচারটা কোথায় গেল? লিটারেচারটা আরও আগে গেছে, এই যে লিটারেচার। ঠিক আছে? সো পেজ নাম্বার
8.22 মানে 8.22, তারপর আর্ট অ্যান্ড আর্কিটেকচারে রয়েছে 23, আর তারপরে রয়েছে হচ্ছে তোমার 27 নাম্বার পেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো যারা ইউপিএসসি তারা গুপ্তা চ্যাপ্টার পুরো যদি অ্যাটলিস্ট পড়তে পারো খুব ভালো, যদি একান্তই না পড়ো বা বছরের শেষে রিভিশন পারপাসে যদি যেটুকু পড়বে সেটা হচ্ছে লিটারেচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার এবং হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। স্পেশালি সায়েন্স অ্যান্ড টেকের থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি এসে গেছে, সুতরাং এটার উপর এমফাসাইজ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর জন্য আমরা কতদিন দিতে পারি? এটার জন্য আমাদের ডে 4 গেল এবং এটা ডে 5-এ আসছে, ঠিক আছে, ডে 5-এ আসছে। এবার ডে 6-এ আমরা কি করব? ডে 6-এ আমরা 9 আর 10 নাম্বার চ্যাপ্টার থেকে সিলেক্টিভ স্টাডি করব। 6 নাম্বার দিনটাতে আমরা কি করছি? ডে 6-এ লিখে নাও একটু, ঠিক আছে। 6 নাম্বার দিনটাতে আমরা কি করব? সিলেক্টিভ স্টাডি করব। 9 আর 10, 9 অ্যান্ড 10 আমরা কি করছি? সিলেক্টিভ স্টাডি করছি। তাহলে ডে 6-এ আমরা কি করছি? 9 এবং 10 নাম্বার চ্যাপ্টার আমি বলেই দিয়েছি সিলেক্টিভ মানে কোন কোন জায়গাগুলো, সেইগুলোর ওপর এমফাসাইজ রেখে 9-10 পড়বো। আচ্ছা, এরপরে আসছে কি ডে 7 নাম্বার। 7 নাম্বার দিনে আমরা কি করব? সেমভাবে দিল্লি সুলতানেত এবং বিজয়নগর এই দুটোকে আমরা অল্পের ওপরে রাখবো, খুব বেশি এমফাসাইজ করতে যাব না, অল্প করেই পড়বো। দিল্লি সুলতানেত এবং বিজয়নগর এম্পায়ার, বাহামানি এম্পায়ার এগুলো। ডে 8-এ আমরা কি করছি? ডে 7-এ এগুলো গেল। ডে 8-এ আমরা মুঘলস পড়বো, ঠিক আছে। ডে 8-এ আমরা মুঘলস পড়ছি। ডে 9-এ আমরা কি করছি? লেটার মুঘলস, মারাঠাস পড়ছি। 9 নাম্বার দিনে আমরা লেটার মুঘলস এবং মারাঠা পড়বো। 10 নাম্বার দিনে ভক্তি এবং সুফি মুভমেন্ট পড়বো। এইটা হচ্ছে বেসিক মিনিমাম আমি বলছি। এবার এটা চাইলে তুমি বাড়াতে পারো, কমাতে পারো, তোমার নিজের রিকোয়ারমেন্ট অনুসারে, তোমার নিজের ব্রেন ক্যাপাসিটি অনুসারে। আমি বললাম মিনিমাম 10 দিন আমরা লাগবেই, তার থেকে কমে সম্ভব না। হ্যাঁ, যদি কেউ খুব ভালো ব্রেন হয় তাহলে সে 5 দিনেও পড়ে দিতে পারে, কোনো সমস্যা নেই তাতে। বাট মিনিমাম যেহেতু এখানে আমাদের 14টা চ্যাপ্টার অন্তত পড়তে হচ্ছে, লাস্টেরটা বাদ দিয়ে প্রথমটা বাদ দিয়ে, তাতেও আমাদেরকে অন্তত তোমার কি করতে হচ্ছে? করতেই হবে, মানে হচ্ছে তোমার 10টা দিন দিতেই হবে, ঠিক আছে। এইবার আমি বললাম রিভিশনের জন্য 5-6 দিন লাগবে প্রথমবারে, আবার থার্ড রিভিশনের জন্য কমে যাবে। এইবার আরও কমে যাবে কখন? যখন তুমি নোট পড়বে। দেখো, এইবার বিষয়টা আসি হচ্ছে নোটের ব্যাপারে। নোট কখন আমাদের পড়তে লাগে? নোট আমরা পড়বো কখন? থার্ড রিডিংয়ের সময় থেকে। থার্ড রিডিং, ঠিক আছে। ধরো এই তোমার ফার্স্ট পুরো বই পড়া হয়ে গেছে, সেকেন্ড টাইম ইম্পর্টেন্ট আন্ডারলাইন করা জায়গাগুলো তোমার পড়া হয়ে গেছে, কিন্তু যখন থার্ড বার পড়বে তখন তোমার যদি নিজের ভেতর থেকে ফিল আসে যে এটার জন্য শর্ট নোট হলে আমার বেটার হতো, তখন তোমার কাছে দুটো অপশন, ইউ হ্যাভ টু চয়েস। এক হচ্ছে তুমি নিজে নোট বানাও, সেলফ নোট বানাও, অথবা তুমি কি করো, কোনো এক কোচিংয়ে যার কাছে তুমি পড়ছো বা আমার কাছে যারা যে স্টুডেন্টরা পড়ে বা বাইরের স্টুডেন্টরা, প্রচুর স্টুডেন্টরা নোট কিনেছে, যে শর্ট নোটগুলো হয় সেই নোটগুলো আমি সাইডে ছবি অ্যাটাচ করে দেবো বা ভিডিও অ্যাটাচ করে দেবো। অ্যানশিয়েন্ট মিডাইভেলের নোটটা আমি আপাতত সামনে পাইনি, আমি শুধু আর্ট অ্যান্ড কালচারেরটা নিয়ে বসেছি, কারণ অ্যানশিয়েন্ট মিডাইভেলেরটা মেবি আমি কোথাও রেখেছি, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো শর্ট নোটগুলো যেটা থাকে আমি পিডিএফটা সাইডে অ্যাটাচ করে দেবো। তো এই নোটগুলো থেকে তোমরা কি করতে পারো? রিভিশন পারপাস পড়তে পারো। এই বইগুলোকেই সামারি করে যেটুকু ইম্পর্টেন্ট পোর্শন রয়েছে সেইগুলোকে একটা টিক দিয়ে ইম্পর্টেন্ট টার্মস এবং মিনিং, তারপর ধরো কে কী করেছে, কত সালে করেছে, যেভাবে আমরা জেনারেলি শর্ট নোট বানিয়ে থাকি, ঠিক আছে, ঠিক সেইভাবে করে দেওয়া আছে। তো সেই মোমেন্টে গিয়ে তুমি নোটটা রিভিশন করতে পারো ওই শর্ট নোট থেকে। এবং যদি করো তাহলে ওটা থার্ড রিডিংয়ের পর থেকেই করবে। অ্যাট দ্য সেম টাইম সেই নোটটাকে মিনিমাম 8 থেকে 10 বার রিভিশন করতে হবে। আবারও বলছি, যদি কেউ আমার নোটও পড়ো, সেই নোটটাকে মিনিমাম 8 থেকে 10 বার রিভিশন করতে হবে, তবে গিয়ে সেই নোটের প্রত্যেকটা লাইন ছবির মতো তোমার চোখের সামনে ভাসবে। আদারওয়াইজ কিন্তু ওই জাস্ট তুমি বই থেকে 2 বার পড়েছো, আবার নোট থেকে 2 বার পড়েছো, আলটিমেটলি কোনো ছবিই চোখ বন্ধ করলে মনে পড়বে না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু মনে রাখতে হয়, তাহলে সেই নোটটাকে 8 থেকে 10 বার রিভিশন করতে হবে। তার মধ্যে প্রচুর অ্যাডিশনও করতে হবে। এবার অ্যাডিশনটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি। নোট যখন প্রিন্ট করবে, ঠিক আছে, নোটটা যখন তোমরা প্রিন্ট করছো, সেই প্রিন্টের শেষে লাস্টে 10 থেকে 15টা মতো এক্সট্রা হচ্ছে A4 শিট রাখো। এক্সট্রা A4 শিট লাস্টে 10 থেকে 15টা অ্যাড করো। এইবার কি হবে, ধরো তোমাদের বই তো আপডেটেড বই, আমার বইটা তো আর অতটা আপডেটেড নয়, তো তোমরা ধরো বইয়ের মধ্যে এক্সট্রা কিছু টপিক পেতে পারো, বা ধরো তোমরা মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দিতে গিয়ে তোমরা কিছু এক্সট্রা জিনিস পেলে, কারণ মক টেস্টের যে এক্সপ্লানেশনটা হয় তাতে অনেক নতুনত্ব জিনিস থাকে, সেগুলো অ্যাড করো। কারেন্ট অ্যাফেয়ার্সে হিস্ট্রি রিলেটেড কিছু আসতে পারে, সেটা অ্যাড করো। তো সেই জিনিসগুলোকে কি করবে, লাস্টে যে 10 থেকে 15টা মতো পেজ এক্সট্রা রেখেছো A4 শিটে, সেইগুলোকে অ্যাড করে দাও। ক্লিয়ার? তো এইভাবে করে অ্যানশিয়েন্ট যে নোটটা তোমরা পড়ছো, বছরের শুরুতে হয়তো মনে হবে এটা পূজা দিন নোট, বাট বছরের শেষে যখন সেই নোটটা তোমরা দেখবে তখন বুঝতে পারবে যে ওটা যার যার নিজের নোট হয়ে গেছে। কারণ সেই নোটের মধ্যে অজস্র লেখা থাকবে, অজস্র হাইলাইট করা থাকবে, অজস্র স্টিকি নোটস অ্যাড করা থাকবে। তার মানেটা কি? মানেটা হচ্ছে আমার নোটটা তোমার নোটে কনভার্ট হয়ে যাবে, তুমি সেটাকে এমনভাবেই পড়বে, ঠিক আছে, এমনভাবেই পড়বে। নোটটা এই মুহূর্তে আমার হাতের কাছে থাকলে আমি দেখাতে পারতাম, আদারওয়াইজ আমার নিজের নোটই এখন আর সেই পুরনো এরকম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন নেই, তার ভেতরে অজস্র অ্যাডিশন হয়েছে। যেহেতু সময় বেড়েছে, আমি নতুন পড়েছি, তো তার মানে এই নয় যে আমি আবার ডবল করে লিখবো, না, আমি ওই নোটটার মধ্যেই এক্সট্রা যেখানে যেটুকু পাচ্ছি সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। এটাকেই বলে নোট কনসলিডেট করা, যেটা অল্প জায়গার মধ্যে সবটা একসাথে একাঠা হয়ে থাকবে এবং তোমাকে বারবার সার্চ করতে হবে না হেয়ার অ্যান্ড দেয়ার, মানে এখানে ওখানে সব জায়গায়, মানে এই টপিকের জন্য এই
এই বই, ওই টপিকের জন্য ওই বই, এটা করতে হবে না। তুমি আর্ট অ্যান্ড কালচারের বা অ্যানশিয়েন্ট মিডিয়েভেলের নোট খুললে তুমি সব সাবজেক্টটা, সব জায়গার জিনিসটা একটা জায়গাতেই পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা এই বইটা কমপ্লিট করব। এরপর আসি আমি সেকেন্ড বইটাতে, দ্যাট ইজ হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এই বইটা কমপ্লিট হওয়ার পর 10 নম্বর দিনের থেকে তারপরে তুমি আবার নতুন করে ডে 1 ডে 2 করে আর্ট অ্যান্ড কালচার স্টার্ট করতে পারো। দেখো এক্ষেত্রে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেহেতু এই বইটা অনেক লেন্দি মোটা বই, প্লাস অনেক কিছু আছে এক্সট্রা অ্যাড হয়েছে এখন নতুন বইটাতে। এটা বোধহয় 4th এডিশন, হ্যাঁ এটা 4th এডিশন। আমি নিজে পড়েছিলাম 2nd এডিশন থেকে, নোটটাও 2nd এডিশন থেকে বানানো। 4th এডিশনে যেগুলো এক্সট্রা আছে সেগুলো আবার অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার অ্যান্ড পটারি, এই চ্যাপ্টারটা হচ্ছে এই বইয়ের সব থেকে লেন্দিয়েস্ট চ্যাপ্টার, সব থেকে বড়, ঠিক আছে। এই চ্যাপ্টারটা সব থেকে বড়, দেখো এই যে অলমোস্ট 95টা পেজ। এইবার এই চ্যাপ্টারটা তুমি একদিনে কমপ্লিট করতে পারলে খুব ভালো, বাট যদি না হয়, আমি এখানে 2টো দিন দিয়েছি, ডে 1 ডে 2। যারা বিগিনার হয় তাদের একদিনে হয়তো এত বড় একটা চ্যাপ্টার কমপ্লিট নাও হতে পারে, একটু থেমে থেমে বুঝে বুঝে পড়তে হবে। এবং আর একটা কথা আমি বলে দিই, এই চ্যাপ্টারগুলোতেও কিন্তু এইভাবে হাইলাইট করাই রয়েছে, যে যে ইম্পর্টেন্ট পোর্শন রয়েছে এই বইগুলোতে, এই বইটা ইম্পর্টেন্ট অংশগুলো এভাবে রেড কালার দিয়ে হাইলাইট করা থাকে। তবু আমি বলে দেবো এই চ্যাপ্টারগুলো কিন্তু স্কিপ করো না। কেন বলো তো? কারণ হচ্ছে এই বইটা থেকে আমরা বইয়ে প্রায় অলমোস্ট 35টা চ্যাপ্টার আছে যতদূর আমি জানি। তবু আমি একবার দেখে দিচ্ছি, হ্যাঁ সব মেলালে ওরকমই, এখানে আছে 28টা, আর পরে আরও আছে 6-7টা মতো। তো ওই মেলালে প্রায় 30টার কাছাকাছি চ্যাপ্টার। এইবার যার ভেতরে আমরা 15টা মতো চ্যাপ্টার পড়ি। এবার বইটার থেকে যেহেতু আমরা অলরেডি 50% চ্যাপ্টার পড়বো, যেহেতু বাকি অনেক চ্যাপ্টার আছে যেগুলো কাজে লাগে না, তো স্বাভাবিকভাবে আমরা কি করব, সেই এক্সট্রা জিনিসগুলো আমরা আর এই চ্যাপ্টারের থেকে আর বাদ দেবো না, ঠিক আছে। সো সুতরাং এই ফার্স্ট চ্যাপ্টারটা যখন আমি পড়বো পুরোটাই পড়বো। সো ফার্স্ট চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট, এবং এটার জন্য আমি 2 দিন রেখেছি, 1 and ডে 2, ঠিক আছে। আচ্ছা, এডিক্স অ্যান্ড ইনস্ক্রিপশন, এটা নতুন অ্যাড হয়েছে, 2nd এডিশনের বইটাতে ছিল না, তো এটা নতুন অ্যাড হয়েছে। এইবার এটা কি হয়েছে, এটা হিস্ট্রি থেকেই এসছে। আমি ওই জন্যই বললাম যে এই বইয়ে যে কন্টেন্ট পাবে তার অলমোস্ট 50 to 60% আমরা অলরেডি হিস্ট্রিতে পড়ে এসেছি, ইতিহাসে আমরা অলরেডি পড়ে এসেছি। তো সুতরাং রিপিট করার দরকার নেই, একই নোট বারবার পড়ার দরকার নেই। আমরা কি করব, যেটুকু এক্সট্রা হিস্ট্রির থেকে বেশি পাবো সেটাকে অ্যাড করব। যেমন দেখো আমি একটা এক্সাম্পল বলি, নিজেরাই বুঝতে পারবে। এই দেখো, প্রি অশোকান ইনস্ক্রিপশন, এডিক্টস অফ অশোকা অন দ্য রকস অ্যান্ড পিলার্স, মাইনার রক এডিক্টস অফ অশোকা, এইমাত্র আমরা দেখলাম না ওই বইটাতেই সেম জিনিস রিপিট হয়েছে। তো আমি কি এখান থেকে আবার পড়বো না, আমি ওই একটা জায়গায় রিভিশন করবো, হ্যাঁ, বাট আমি একবার পড়বো, পড়ে কি দেখবো, যদি কিছু এক্সট্রা পাওয়া যায়, যেটা ধরো পুনাম দালাল দাহিয়ার বইটাতে নেই, সেটা যদি নিতিন সিংহানিয়া স্যারের বইয়ে থাকে, তাহলে আমি কি করব, সেইটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমাদের 3 নাম্বার চ্যাপ্টার, দ্যাট ইজ হচ্ছে ইন্ডিয়ান পেন্টিং। এটার জন্য আমরা একদিন রেখেছি, ডে 4 রেখেছি। আচ্ছা, এটাও সেম তাই। তারপরে দেখো এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাবে, হ্যান্ডিক্রাফট, ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট পড়ার দরকার নেই। ইউনেস্কো লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, এটা কোথার থেকে পড়বে, প্রত্যেক দিন ম্যাপ থেকে পড়বে। ডে 4-এ যখন পেন্টিংটা করছো, ঠিক আছে, পেন্টিং যখন করবে ডে 4-এ, তখন চাইলে একবার রিডিং পড়ে রাখো, জাস্ট একবার রিডিং করে রাখো, মুখস্থ করতে আমি বলছি না, ডে 4-এই একবার রিডিং করে রাখো, বাট প্রত্যেক দিন ম্যাপ থেকে দেখো। এই যে ম্যাপটা আমি সামনে নিয়েই বসেছি, তোমাদেরকে একবার আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। এই যে ম্যাপটা এই বইয়ের সাথেই থাকে, আর্ট অ্যান্ড কালচার বইটার মধ্যেই পাবে, যাদের কাছে বই আছে তারা তো জানবে। এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, কালচারাল সাইটস রয়েছে। তো এখানে সমস্ত সাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে, মোটামুটি যতদূর অবধি আপডেট করা আছে 2021 সাল অবধি আপডেট আছে। 21 সালের পর থেকে যেগুলো নতুন এসছে সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখতে হবে, ঠিক আছে। ছবি আছে, ফিচার্স আছে, তো এই ম্যাপটা কিন্তু অবশ্যই দেখবে। আরও 2টো ম্যাপ আছে, আমি দেখাচ্ছি একটু বাদে, হিস্ট্রির ম্যাপই তো, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি একবারে যখন ধরেইছি। এই যে এই দুটোও কিন্তু পুনাম দালালের সাথেই দেয়। এই যে ম্যাপ দুটো রয়েছে দেখো, অ্যানশিয়েন্ট এবং মিডাইভেলের, এই যে মিডাইভেল ইন্ডিয়া দেখা যাচ্ছে আশা করি, মিডাইভেল ইন্ডিয়া, এবং দেখো এর নিচেরটা হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এই দুটো ম্যাপেই কিন্তু দেখো টাইম লাইন, ক্রনোলজি অর্ডারেই কিন্তু দেওয়া রয়েছে, মরিয়ান হিস্ট্রি, তার সময়, এইগুলো দেয়ালে আটকে নেবে, ঠিক আছে। এগুলো সব দেয়ালেই ছিল, আমি এখন তোমাদের দেখাবার জন্য আমি সেলোটেপ খুলে দেখাচ্ছি। এইগুলো কিন্তু দেয়ালে আটকে নেবে। এই যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া রয়েছে, এই যে মিডাইভেল ইন্ডিয়া রয়েছে, আর্ট অ্যান্ড কালচারের হেরিটেজ সাইট রয়েছে, আরও একটা ম্যাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আর একটা ম্যাপ যেটার কথা বলছিলাম, এটা হচ্ছে প্লাস প্রমেশ বলে একটা কোম্পানি আছে, তো ওদেরই সব সাবজেক্টেরই এরকম ম্যাপ পাওয়া যায়। তো হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট, মিডাইভেল, মডার্ন, টোটাল ইতিহাসকে টাইম লাইন দিয়ে, ক্রনোলজি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কভার করা আছে এই ম্যাপটাতে। দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মরিয়ান ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি, কিংডম অফ সাউথ ইন্ডিয়া, আর্লি মিডাইভেল ডাইনেস্টি, নর্থ ইন্ডিয়া সব রয়েছে, ঠিক আছে। দ্য সুলতান, এই যে সুলতানেটস অফ দিল্লি, এখান থেকে মডার্ন ইন্ডিয়া হচ্ছে, মডার্ন ইন্ডিয়া স্টার্ট হচ্ছে।
ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের পরের ইভেন্টগুলোও ডেট দিয়ে দেওয়া রয়েছে। তো এই ধরনের কিন্তু ম্যাপগুলো তোমরা দেয়ালে রাখতে পারো প্রত্যেক দিন। এগুলো কি করবে, ধরো পড়ার সময় একটু হাইলাইট করে, যদি এটার উপর হাইলাইটটা হয় না, এটা খুব গ্লসি কাপড় মানে পেপার যেহেতু, তো তবু অ্যাটলিস্ট চোখ দিয়ে দেখা, পেন দিয়ে একটু লিখে রাখা পাশে যেখানে যেটা পাচ্ছ, বা রোজ দিন সকালবেলা উঠে দিনে 30 মিনিট মতো ম্যাপ স্টাডির জন্য রাখবে। তখন কিন্তু এই হিস্ট্রি, জিওগ্রাফি সব সাবজেক্টের এখন ম্যাপ হয়। তো সে আমি নেক্সট যে ক্লাসগুলো আসবে, নেক্সট যে সাবজেক্ট ওয়াইজ আসবে, সেখানেই আমি বলে দেবো। তো সেখান থেকে কিন্তু তোমরা স্টাডিগুলো এখানে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে আমি যেটা বলছিলাম 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা কি করছি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া, এগুলো আমরা ডে 4-এ দেখবো, এবং এভরিডে আমরা যে ম্যাপটা দেখালাম ম্যাপ থেকে আমরা রিডিং করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো মিউজিকের জন্য ডে 5 মিউজিক ইজ অলসো ইম্পর্টেন্ট, ডে 6 হচ্ছে ডান্স ফর্মের জন্য ইম্পর্টেন্ট, বাট এমফাসাইজ কোথায় রাখবো, ফোক মিউজিক এবং ফোক ডান্স, এবং তার সাথে আরও আছে ফোক ডান্সের হচ্ছে শুধু স্টেট, এইটুকু মাথায় রাখতে হবে। ফোক ডান্সের কি মনে রাখবো, কোন রাজ্যের থেকে বিলং করে। আচ্ছা, এছাড়া হচ্ছে এখান থেকে আমরা কি মনে রাখবো, কার্নেটিক মিউজিক এবং হিন্দুস্তানি মিউজিকের যে ফিচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো, ফিচার্স মিন্স বৈশিষ্ট্য, কার্নেটিক এবং হিন্দুস্তানি এই যে দেওয়াই রয়েছে, ঠিক আছে। ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে এই যে কার্নেটিক এবং হিন্দুস্তানি মিউজিক, এবং ডান্সেও সেম তাই, এই যে 8টা আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে যার উপর অলরেডি পরীক্ষায় কোশ্চেন এসছে, ঠিক আছে। সো 8টা ক্লাসিক্যাল ডান্সেরও ফিচার্স বা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, যে কোনটাতে ছেলেরা নাচ করতে পারে, কোনটাতে মেয়েরা নাচ করতে পারে, কোনটাতে মুখে মাস্ক লাগে, কোনটাতে কীরকম ড্রেস থাকে, কোনটা উত্তর ভারতের, কোনটা পূর্ব ভারতের, এভাবে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আসি হচ্ছে এই 3-4টে চ্যাপ্টারে, এই যে 8, 9, 11 চাইলে ইউ ক্যান স্কিপ, যদি তোমার মনে হয় যে আমি পড়বো না, পড়তে নাও পারো, কারণ পরীক্ষাতে কোশ্চেন আসে না, ঠিক আছে। থিয়েটার, পাপেট্রি, মার্শিয়াল আর্ট, এইবার বলতে পারো দিদি তাহলে পড়বো কেন, আসে অনেক সময় এই মক টেস্টগুলোতে, ঠিক আছে। আমি তো প্রচুর মক টেস্ট দিয়েছি, ভিজানের মক টেস্টে, শূন্য আইএসের মক টেস্টে, ইনসাইটের মক টেস্টে, এইগুলো এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন থাকে। তো তুমি যদি এগুলো একদম ছেড়ে যাও, তাহলে তুমি মক টেস্টে তোমার নাম্বারটা কমে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট থিয়েটার, পাপেট্রি, মার্শিয়াল আর্ট এগুলোকে একদিনের, এগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার, ঠিক আছে, একদমই খুব ছোটো, এটা মনে হয় 14টা মতো, এটাতে 8টা মতো, এটাতে মনে হয় 8টা মতো, এইটা ডে 7-এ একদিনে করবে। এই 3টে চ্যাপ্টারের জন্য নট মোর দ্যান 1 ডে, একদিনের বেশি দেওয়ার কথাই নয়। তো এটা 7 নাম্বার দিনে আমরা করব, ঠিক আছে। এই যে ইউনেস্কোস লিস্ট অফ ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ, এটা আমরা কি করব, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করব লাস্ট 1 বছরে, যেটা কোথা থেকে পড়বো, পিটি 365-এ একটা লিস্ট দেওয়াই থাকে যেগুলো রিসেন্ট অ্যাড হয়েছে, পিটি 365 অনলি সোর্স, পিটি 365, আমরা স্ট্যাটিকটা বাদ দিয়ে যাব। ল্যাঙ্গুয়েজ অবশ্যই পড়বো আমরা ডে 8-এ, এইটার পরে আমরা চলে আসছি ল্যাঙ্গুয়েজে, ডে 8-এ আমরা ল্যাঙ্গুয়েজ পড়বো, এগুলো কিন্তু বাদ দেবে না কিছু, ওই জন্য আমি কিন্তু ভেতরের টপিক দেখাচ্ছি না, এগুলো কিছু বাদ দেবে না। রিলিজিয়ান ডে 8-এ পড়বো, কোশ্চেন খুবই কম আসে, আগে আসতো, এখন ইদানিং আসে না, কিন্তু তবু আমার মনে হয় এগুলো নলেজ পারপাসেও জানা উচিত, কারণ বিং অ্যান ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তোমার যদি আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশের রিলিজিয়ান, এইগুলো বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে কোনো বেকার মানেই হয় না। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে বুদ্ধিজম, জৈনিজম আবার রিপিট হয়েছে, দেখেছো, হিস্ট্রিতেও ছিল। এইবার এটার জন্য তোমরা কি করতে পারো, আমি কেন এখানে ডে 9 বলেছি, দেখো এটা চাইলে তুমি স্কিপ করতে পারো, বাট দ্য ওনলি এক্সট্রা, অনেক সময় কি হয়, ধরো পুনাম দালালের বইয়ে সব জিনিস নেই, বাট এই বইটাতে সেটা আছে, ঠিক আছে। তো তুমি কি করবে, এটা একবার পুরোটা পড়বে, পড়ার পরে তুমি সেই পয়েন্টগুলো খুঁজবে যে পয়েন্টগুলো তুমি ওই বইয়ে পাওনি। এখানে যদি তুমি নতুন কিছু পাও, যদি সেম পাও তাহলে কিচ্ছু অ্যাড করবে না, আর যদি এখানে কিছু এক্সট্রা পাও, যদি কিছু নতুন জিনিস পাও, তাহলে কি করবে, ওই বইয়ের নোটের সাথে অ্যাড করে দেবে, ঠিক আছে। এইভাবে করে তোমাকে এক্সট্রাগুলোকে খুঁজতে হবে, এই জন্য একটুখানি প্রথম দিকে একটু খাটনি হয় ঠিকই, বাট যারা এইভাবে প্রথম থেকে হার্ডওয়ার্ক করে তাদের বছরের শেষে কিন্তু কোনো সমস্যা হয় না, বছরের শেষে কিন্তু তাদের জন্য এটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। এরপর আসবো লিটারেচারের জন্য 10 নাম্বার দিন, ডে 10, এবং এক্ষেত্রেও সেম তাই, অনলি এক্সট্রা, কেন বলো তো অনলি এক্সট্রা, এই যে দেখো ঋগ্বেদ, ইয়াদুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, পুরাণ, দিস অল, ঠিক আছে। তারপর দেখো জৈন টেক্সট, মিডিয়েভাল লিটারেচার, অল আর কভার্ড ইন দ্য হিস্ট্রি, সব হিস্ট্রিতে কভার হয়ে গেছে, বাট বিষয়টা হচ্ছে এক্সট্রা খুঁজতে গেলেও তো পুরোটা পড়তে হয়, ঠিক আছে। তুমি যদি পুরোটা না পড়ো, তুমি কোথার থেকে এক্সট্রা আছে, কোথায় এক্সট্রা নেই, সেটা কি করে বুঝতে পারবে না। সো রিডিং পড়ার জন্য তো একটা বেসিক টাইম লাগে, তো সেই জন্য আমি এটাকে ডে 10-এ রেখেছি, বাট আদারওয়াইজ যদি অ্যাড করার বিষয় আসে, এখানে অ্যাডের মতো সেরকম নেই, হয়তো 20% তুমি এক্সট্রা পেলেও পেতে পারো, যেমন লাস্টের দিকে কাশ্মীরি লিটারেচার, হিন্দি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, মারাঠি লিটারেচার, এই জায়গাগুলোতে হয়তো কিছুটা এক্সট্রা পেতে পারো, আদারওয়াইজ প্রথম যে এই অংশটা রয়েছে, এটা টোটালটা ইতিহাস থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে, যার জন্য আর্ট অ্যান্ড কালচার ইজ নাথিং বাট দ্য হিস্ট্রি। 17 নাম্বার চ্যাপ্টারের জন্য ডে 10 রেখেছি, কেন বলো তো, বিকজ এইটা যেহেতু তোমার এইখানে অলরেডি পড়া জিনিস যেগুলো থাকবে তুমি স্কিপ করে যাচ্ছ, সেহেতু তোমার সময়টা কমই লাগছে, তো এটা একই দিনে তুমি ডে 10-এ
হচ্ছে লিটারেচার এবং ডে 10 হচ্ছে এডুকেশন ইন অ্যানশিয়েন্ট মিডাইভাল ইন্ডিয়া। ঠিক আছে, এই চ্যাপ্টারটার ওপর স্টার্ট দাও, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। দেখো এই যে অদন্তপুরী মহাবিহার, বিক্রমশিলা, জগদ্দল, সোমপুরী, নালন্দা, তক্ষশিলা, এইগুলোর ওপর পরীক্ষায় কোশ্চেন আসে। সো সুতরাং এটা আমরা 10 নম্বর দিনে ভালো করে এটা রেডি করব। 11 নম্বর দিলে আমরা স্কুল অফ ফিলোসফিটা পড়বো, স্কুলস অফ ফিলোসফি। এটাও হিস্ট্রিতে অলরেডি কভার্ড আছে, ইতিহাসে এটা অলরেডি কভার আছে, আমার নোটেও পাবে। ঠিক আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, হেটেরোডক্সের মধ্যে চারবাক এবং লোকায়ুতা, আর তার সাথে বুদ্ধিজম, জৈনিজমও অ্যাড হয়। ঠিক আছে, তো এইটা আমরা ফিলোসফি এখান থেকেও পড়বো, অলরেডি ইতিহাসেও পড়েছি, বাট এখানে একটু এক্সট্রা পাবে, হ্যাঁ পাবে। তো সেই জিনিসগুলো একটু অ্যাড করতে হয়, আর যদি নিজেরা খাটতে না চাও কোনো অসুবিধা নেই, নোটের মধ্যে যেগুলো এক্সট্রা আছে সেগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে হচ্ছে ডে 11-এ একই দিনে ছোট চ্যাপ্টার আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থ্রু দ্য এজেস। গুপ্তা অ্যান্ড বাকাটাক পিরিয়ড আমি পড়েছি, গুপ্তাতেই ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দেখো ম্যাথমেটিক্স, মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, শিপ বিল্ডিং, নেভিগেশন, এগুলো সব হচ্ছে আমাদের হিস্ট্রির থেকেই নেওয়া। আমি ওই জন্যই বললাম আগে হিস্ট্রি পড়ো, পুনম দালাল পড়ো, তারপর এখান থেকে হিসেব মতো পড়ার মতো থাকবে। 20 থেকে 30% ইনফরমেশন তোমাকে অ্যাড করতে হবে, হয়তো পড়তে হবে 50 to 60% অফ দিস বুক, 50 থেকে 60% এই বইটার পড়তে হচ্ছে, বাট অ্যাড করার মতো, মনে রাখার মতো থাকবে 20 থেকে 30%। কেন? কারণ বাকি 30% তুমি অলরেডি এই বই থেকে পড়ে ফেলেছো। ঠিক আছে, আচ্ছা ফেয়ার্স এবং ফেস্টিভ্যালস এটা কি করব, অনলি কারেন্ট অ্যাফেয়ার্স করবো এবং হচ্ছে স্টেটের নামগুলো, আর কিছু না। ঠিক আছে, তবু যদি তুমি মনে করো পড়তে চাও তাহলে 12 নম্বর দিনে একটুখানি এটা দেখতে পারো। আর কি করব, স্টেটের নাম। ঠিক আছে, যে কোন, এই যে ওনাম, পোঙ্গাল, কোন রাজ্যেরটাকে পোঙ্গাল বলে, নিউ ইয়ার কোথায় কত রকমের হয়, জেনারেলি এখন আর এত দেয় না, এই ধরনের কোশ্চেন খুব একটা আসে না, যেটুকু আসে সেটা আসে কারেন্ট ওরিয়েন্টেড। আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে পিটি 365-এ বছরের শেষে যেটা কালচার রিলেটেড বেরোবে সেটা পড়বো। ঠিক আছে, আচ্ছা তবু 12 নম্বর দিনে চাইলে পড়তে পারো। এটাও সেম তাই, এই যে কয়েন্স ইন অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া অনলি এক্সট্রা পড়বো 12 নম্বর দিনেই, মাঝখানে আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, এটাও সেম তাই, কালচারাল ইনস্টিটিউশন এটাও 12 নম্বর দিনেই পড়বো, কারণ এগুলোর থেকে পড়ার মতো টপিক খুবই কম আছে, খুব বেশি কিছু পড়তে লাগবে না, খুব হালকার ওপর থেকে পড়লেই হবে। যেমন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি, তারপর হচ্ছে তোমার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, এরকম কয়েকটা মানে দেখলেই হবে, সবকটা এখান থেকে পড়ার দরকার নেই। যেমন অল ইন্ডিয়া রেডিও, তারপর সেন্টার ফর, এইটা পড়বে এই যে সিসিআরটির ওয়েবসাইট, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, এইগুলো এই যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি এগুলো একটুখানি দেখো। কয়েন্স থেকেও তাই, কয়েন্সটা অলরেডি হিস্ট্রিতে কভার্ড, যেটুকু এক্সট্রা, এই যে আমি লিখে দিয়েছি অনলি এক্সট্রাস। ইতিহাসে দেখো এই যে ইন্দো গ্রিক কয়েন, সাতবাহন কয়েন, ওয়েস্টার্ন স্ট্র্যাপাস, গুপ্তা কয়েন, বর্ধনাস, চালুক্য, এগুলো তো সব ইতিহাসেই পড়া। ঠিক আছে, তবু এগুলোকে একটা জায়গায় করে দেওয়া রয়েছে, আর কিছু না। এরপর আসে হচ্ছে ডে 13, এগুলো সব 12 নম্বর দিনেই করবে, যেগুলো ছোটোখাটো টপিক এক্সট্রা বাদ দিয়ে গেল সেগুলো। ইন্ডিয়া থ্রু দ্য আইজ অফ ফরেন ট্রাভেলার, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, স্টার দাও। কিন্তু এর ম্যাক্সিমাম ইতিহাসেই হয়ে গেছে, যেমন ধরো আলবিরুনি ইতিহাসে পড়েছো, ইবন বতুতা ইতিহাসে পড়েছো, মার্কোপোলো ইতিহাসে পড়েছো, ডোমিঙ্গো পিয়াজ ইতিহাসে পড়েছো, নিকোলো ডি কোন্টি ইতিহাসে পড়েছো, ফাহিয়েন, হিউয়েন সাং, মেঘাস্তিনিস, দিস অল আর কভার্ড আন্ডার হিস্ট্রি। কিন্তু এখানে কি হয়েছে, একটা জায়গায় করা রয়েছে, ইতিহাসে সব জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে রয়েছে একটু একটু করে, বাট এখানে একটা জায়গায় রয়েছে, সমস্ত ফিচার্স রয়েছে, যার জন্য যদি আমাকে কেউ জিজ্ঞেস করে দিদি এই চ্যাপ্টারটা পড়বো কিনা, অতি অবশ্যই পড়বো, কারণ এখান থেকে বিগত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু অলরেডি এসেছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের ডে 13-এ হচ্ছে। এইবার 13-এ হয়ে যাওয়ার পরে যে লাস্ট যে দিনটা থাকছে 14 নম্বর দিন, মানে আমি 2 সপ্তাহের এখানে শিডিউল দিয়েছি, লাস্ট যে 14 নম্বর দিন থাকছে সেই দিনে আমরা কি করতে পারি, যেমন জিআই ট্যাগের ক্রাইটেরিয়াগুলো কী কী সেটা দেখতে পারি, টার্ম এবং মিনিং, অ্যানশিয়েন্ট এবং মিডাইভাল থেকে টার্মস এবং মিনিং নতুন অ্যাড হয়েছে একটা অ্যাপেন্ডিক্স 4-এ, সেটা একটুখানি পড়তে পারি। ফেমাস পার্সোনালিটিগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দেখতে পারি, যেগুলো নিউজে থাকবে লাস্ট 1 বছরে, এই যে আমি লিখে রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য আমরা পিটি 365 রেফার করতে পারি। বিগত 1 বছরে যে পার্সোনালিটি নিউজে আসে তাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কভার করিয়েই দেয়, তো সেখান থেকে দেখবো। আর ভক্তি সুফি অলরেডি আমরা অনেক ডিটেলে পড়েছি, সুতরাং এখান থেকে না পড়লেও চলবে, এটা হিস্ট্রিতে অলরেডি কভার হয়ে গেছে। তো এইভাবে করে আমরা কতদিন নেব, 2 উইকস, 14 দিন মানে 2 সপ্তাহ। ঠিক আছে, আগে অ্যানশিয়েন্ট মিডাইভালে আমাদের 10 দিন লেগেছিল, এখন 14 দিন লাগলো। এইখানে 24 দিনের আমি একটা শিডিউল দিয়েছি। এইবার ধরো এই 24 দিনের মধ্যে যে 24 দিন তুমি টানা পড়তে পারবে, মানে এটা নেসেসারি নয়, বা এটা মানে হবেই যেরকমটা বাধ্যবাধকতা নয়। তোমার বাড়িতে অসুবিধা থাকতে পারে, তোমার শরীর খারাপ হতে পারে, ব্রেন ওভার প্রেশার্ড হয়ে যেতে পারে, সপ্তাহে রবিবার করে ছুটি নিতে হবে, তো সব মিলিয়ে এর জন্য আমি তোমাদেরকে কতদিন দিচ্ছি, 30 ডেজ। ঠিক আছে, 1 মাস।
তো জবের থেকে যে এই ভিডিওটা দেখছো তার থেকে 1 মাস নিজেকে সময় দাও, 1 মাসের মধ্যে এই দুটো বই কমপ্লিট করবো আমি, অ্যানশিয়েন্ট মিডিয়েভাল এবং আর্ট অ্যান্ড কালচার। প্রথম রিডিং, অ্যাটলিস্ট ফার্স্ট রিডিং কোনটুকু পড়তে হবে, কোনটুকু পড়তে হবে না, কোনটা বাদ দেবো, কোনটা বাদ দেবো না, সেইটুকু বোঝার জন্য মিনিমাম 1 মাস 30 দিন আমি দিলাম। 24 দিন এখানে হচ্ছে ঠিকই, বাট আমি এক্সট্রা আরও 6 দিন ধরলাম, কোনো না কোনো কারণে তো মানুষের অসুবিধা থাকতেই পারে, তো সেই হিসেবে আমি এখানে 30 দিন মতো দিচ্ছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দিয়েছি। সো সেই হিসেবে দেখো, যদি আমরা সাম আপ করি, অ্যাকচুয়াল বছরের শেষে রিভিশন করার মতো হয়তো 15টা মতো চ্যাপ্টারই আমাদের কাছে পড়ে থাকে। যেমন এই একটা, দুটো, এটা চাইলে বাদও দিতে পারো বিকজ এটা ইতিহাস থেকেই নেওয়া, তবু আমি ধরলাম দুটো, তিনটে, চারটে, 5টা, এগুলো বাদ দিলাম, 5টার পর 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, এটাও হিস্ট্রিতে আছে তবু চাইলে বাদ দিতে পারো, 12, 13, 14, ওই 14টা মতো চ্যাপ্টার, চাইলে এটাকে ধরতে পারো 15টা, ওই 14-15টা, খুব বেশি হলে 14-15টা চ্যাপ্টার, জেনুইন চ্যাপ্টার যেটা তোমাদেরকে মনে রাখতেই হবে। ঠিক আছে, তো এই জন্যই বললাম যেখানে 28টা চ্যাপ্টার থেকে 50% হয়ে যাবে পড়ার সময়। আর এই 14টা চ্যাপ্টার থেকেও যদি কন্টেন্ট ওয়াইজ দেখি না, অ্যাকচুয়াল যদি সাম আপ করি, তাহলে হয়তো হিসেব মতো 7টা চ্যাপ্টারে যতটা কন্টেন্ট হয় ততটুকু পড়তে হবে। কথার কথা, ধরো এই 14টা চ্যাপ্টারে আমি যদি ধরি 300টা পেজ আছে, তো এই 7 মানে তোমার কমে এসে এটা 150টা পেজে কনভার্ট হয়ে যাবে। আর এটাই তুমি যদি নোট ফরম্যাটে নিয়ে আসো তাহলে এই 100টা পেজে চলে আসে, যেমন আমার নোটটাই 100টা পেজ মতো এরকম বোধ হয়। ঠিক আছে, তো এইভাবে করে আমরা পড়বো, এবং এখানে আমি নোটটা দেখিয়ে দিচ্ছি, এখানে শর্ট নোটস মতো বানানোই রয়েছে, যেগুলো যেটুকু নয়, যেটুকু না হলেই নয়, যেগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, সেইভাবে করে এখানে কিন্তু শর্ট নোটটা দেওয়া আছে। ঠিক আছে, তবু আমি সাইডে পিডিএফটা একবার স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেবো, দেখে নিতে পারো। আচ্ছা, এইবার যে টপিকগুলো আমাদের কভার হয়ে গেছে সেগুলো দেখো। আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখে নিয়েছি, স্ট্র্যাটেজি দেখে নিয়েছি, ডে টার্গেট দেখে নিয়েছি। স্ট্র্যাটেজি মানেই হচ্ছে এটা যে তোমাদেরকে কি করতে হবে, আগে এই বইটাকে কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট হয়ে গেলে পরে যেগুলো, তারপর এই বইটা আমরা পড়বো, পুরোটা পড়বো, কারণ না পড়লে কি করে বুঝবো কোথায় এক্সট্রা আছে। তো তখন এক্সট্রাগুলোকে আমরা একই নোটের মধ্যে বা এই বইয়ের সাথে বা যে কোনো একটা শর্ট নোটের পাশে আমরা অ্যাড করে নেব। ক্লিয়ার? আচ্ছা, ডে টার্গেট দিয়ে দিয়েছি, কোন দিনে কোনটা পড়বো, মোটামুটি 1 মাসের মধ্যে এটা আমাদের টার্গেট। শর্ট নোট আমি দেখিয়ে দিলাম কীভাবে শর্ট নোট অ্যাক্সেস করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা তবু এখানেও একবার বলে দিচ্ছি, যারা অনেকে জিজ্ঞাসা করো আমি তাদের জন্য বলে দিচ্ছি, 7003517347, আর একটা নাম্বার হচ্ছে 9163478353। এই নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ করবে, করে বলবে যে দিদি অ্যানশিয়েন্ট মিডিয়েভাল বা আর্ট অ্যান্ড কালচার নোট পারচেস করতে চাই, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। দাম খুব বেশি নেই, এগুলো বোধহয় 100 টাকা করে, দুটোর দাম 100 + 100 মিনস 200। এই শর্ট নোটগুলো তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এছাড়া ব্যাচে জয়েন করারও ডিটেলস নাম্বার হচ্ছে এই একটাই নাম্বার, যাদের ব্যাচ জয়েন করা হোক বা যে কোনো ডাউট হোক সেটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আচ্ছা, শর্ট নোটস বলে দিলাম, রিভিশন স্ট্র্যাটেজিও বলে দিয়েছি। শর্ট হয়ে যাবে যখন আন্ডারলাইন করবে ছোটো জিনিসগুলো, আর রিভিশনে যেটা আমি বলেই দিলাম যে এই নোটগুলো যেন বছরের শেষে তোমাদের নোট হয়ে যায়, পূজাদির নোট যেন না থাকে। ঠিক আছে, একদম এতটা পরিমাণে পড়তে হবে যে আন্ডারলাইন করা থাকবে, হাইলাইট করা থাকবে, স্টিকি নোট অ্যাড করা থাকবে, যেখানে যেটা নতুন ইনফরমেশন এক্সট্রা পাবে সেটাকে সেখানে অ্যাড করবে, লাস্টে 10টা পেজ এক্সট্রা A4 শিট অ্যাড করে নেবে, যাতে কি হবে সেখানটাতে তোমাদের এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে নিতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথার থেকে সলভ করবে, দুটো বই হয়, আমার যেটা আছে আমি সেটা দেখাচ্ছি, ওসওয়াল পাবলিকেশনের আমার বইটা, আদারওয়াইজ দুটো পাবলিকেশন হয়, একটা হয় দিশা আর একটা হয় ওসওয়াল। ঠিক আছে, আমার দিশা আগে ছিল, বাট দিশাটা অনেক পুরনো হয়ে গেছে বলে বিক্রি করে দিয়েছি। এটা ওসওয়াল পাবলিকেশন, এটা 2024-এ যারা এক্সাম দেবে তাদের জন্য, মানে এখানে 2011 থেকে 2000, মানে একদম প্রিলিমস আছে 1995 থেকে 2023, সিস্যাট আছে 2011 থেকে 2023। এখানে একটু রং লেগেছে, জানি না বুঝতে পারছো কি না, এটা অ্যাকচুয়ালি 2023-এর এক্সাম অবধি কোশ্চেন দেওয়া আছে, এবং এখানে কিন্তু দেখো এই যে সাবজেক্ট ওয়াইজ সব রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি দরকার পড়লে, জাস্ট আ সেকেন্ড। এই দেখো, আর্ট অ্যান্ড কালচার, মডার্ন হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি। ঠিক আছে, তারপর তার থেকে এখান থেকে কোশ্চেনও স্টার্ট হয়ে গেছে সাবজেক্ট ওয়াইজ হিসাবে। 2023-এর কোশ্চেনটা পরপর রয়েছে সাবজেক্ট, এবং 2023-এর কোশ্চেনটার মধ্যেও আবার ভাগ করা রয়েছে যে কতটুকু অ্যানশিয়েন্ট মিডিয়েভালে, কতটুকু ইয়েতে, এই যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার। অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে 6টা কোশ্চেন, মিডিয়েভাল থেকে 1টা, মডার্ন হিস্ট্রি থেকে 2টো, আর্ট অ্যান্ড কালচার থেকে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8, 9, 10-11টা মতো। ঠিক আছে, তো অনেকগুলো কোশ্চেনই রয়েছে আর্ট অ্যান্ড কালচার থেকেও, সরি এটা সায়েন্স অ্যান্ড টেকে ঢুকে গেছি না, 1টা, 2টো, 3টে কোশ্চেন আছে। তো এই সব মেলালে টোটাল হচ্ছে তোমাদের ইতিহাস থেকে 12টা কোশ্চেন। ঠিক আছে, তো এই বইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওসওয়াল বুক বা দিশা পাবলিকেশন, যে কোনো একটা ফলো করতে পারো। ঠিক আছে, সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই বলে দিলাম।
আর দেখো এরপর আসে হচ্ছে মক টেস্ট। মক টেস্টে অনেক কোচিং আছে, যদি আমায় জিজ্ঞেস করো দিদি তুমি কোনগুলো দাও, আমি যেগুলো দেই, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, ভিশন আইএসেরটা দিয়েছি, শূন্য আইএসেরটা দিয়েছি, আর হচ্ছে ইনসাইটেরটা অনেক বছর আগে দিয়েছিলাম। এইবার যদি বলো কোনটা কাদের জন্য সুইটেবল, এখনকার দিনে সব কিছুই মোটামুটি দিল্লির মার্কেট থেকে কিনে বাড়িতে নিয়ে আসাই যায়, কুরিয়ার সার্ভিস করে এখন সব অ্যাভেলেবেল হয়ে গেছে। ভিশন আইএসেরটা তো অ্যাভেলেবেল আছে, ইনসাইটেরটাও আছে, শূন্য আইএসেরটা আমি জানি না কুরিয়ার সার্ভিসে অ্যাভেলেবেল হয় কি না, কারণ এদের যে প্রাইসটা থাকে সেটা অত্যন্ত কম থাকে, নিজেরাও ডিরেক্ট জয়েন করা যায়। ভিশনেরটা বোধহয় প্রিলিমসেরটা 16,000 টাকা, ইনসাইটেরটা ওরকম 8-10 হাজার টাকা, শূন্য আইএসেরটা খুবই কম। আমি লাস্ট টাইম যখন জয়েন করেছিলাম 1300 টাকা ছিল, 1300 টাকায় আমি খুব সম্ভবত যতদূর মনে হয় 42টার মক টেস্ট পেয়েছিলাম, ঠিক আছে, 42 মক টেস্ট পেয়েছিলাম 1300 টাকায়। ওটা ফার্স্ট যখন ওরা লঞ্চ করে তখন অনেক সস্তা থাকে, তো সে যে কোনো একটা কোচিংয়ের মক টেস্ট জয়েন করতে পারো, যার ভেতর অ্যানশিয়েন্ট মিডাইভেল আর মডার্নের জন্য মোটামুটি তোমরা 300টা মতো কোশ্চেন পাবে। ভিশনেও এরকম 200টা মতো কোশ্চেন দেয়, শূন্য আইএসেও বোধহয় এরকম 200টা মতো কোশ্চেন দেয়। সব মেলালে তোমার ম্যাক্সিমাম টার্গেট থাকবে যে আমি 500টা এমসিকিউ সলভ করে যাব, ঠিক আছে, মিনিমাম। আমি এখানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে দিদি মিনিমাম কটা এমসিকিউ সলভ করবো আমরা আর্ট অ্যান্ড কালচার অ্যানশিয়েন্ট মিডাইভেলের জন্য, মিনিমাম 500টা এমসিকিউ। তার জন্য তোমাদের অন্তত 5টা মক টেস্ট দিতে হবে, কারণ 100-100টা করে কোশ্চেন থাকে, 100 × 5 = 500টা এমসিকিউ। তো অন্তত অ্যানশিয়েন্ট মিডাইভেল আর্ট অ্যান্ড কালচারের জন্য 500টা এমসিকিউ সলভ করবে। এছাড়া অনেক কোচিং আছে, আমি আর একটা কোচিংয়েরও দিয়েছিলাম, আমি ভুলে গেছি নামটা, জিএস কোর, ঠিক আছে, জিএস কোরের মক টেস্টও আগে দিতাম, বাট আমি এখন যদি বলো শূন্য আইএস আর ভিশন এই দুটোই দিয়ে থাকি, বাট এই সমস্তগুলোই মোটামুটি নাম করা। আর যদি সস্তা বলো একটু কম পয়সায়, যেটা মানে মিডল ক্লাস বলো বা গরিব ছেলেমেয়েরা অ্যাক্সেস করতে পারে, দ্যাট ইজ শূন্য আইএস, ঠিক আছে। আমার নিজের এটা পার্সোনালি মনে হয়েছে, কারণ এদের তুলনায় এর কস্টটা অনেক কম থাকে, ঠিক আছে। তো আজকে এই টপিকটা নিয়ে আমি সবটা আলোচনা করে দিয়েছি, এভাবে আমরা সাবজেক্ট ওয়াইজ পরপর এগোবো। আজকে অ্যানশিয়েন্ট মিডাইভেল আর্ট অ্যান্ড কালচার হলো, এই দুটো আমি একসাথে বললাম কেন আমি জানি ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, কিন্তু আমার কিছু করার ছিল না, এটা আলাদা আলাদা আমি করে বোঝাতে গেলে আমি বোঝাতেই পারতাম না, কারণ এটার সাথে এটা কানেক্টেড হয়ে রয়েছে, ঠিক আছে। নেক্সট দিন থেকে আমরা একটা একটা করেই সাবজেক্ট ধরবো, মানে নেক্সট ভিডিওতে আমরা মডার্ন হিস্ট্রিটাই কভার করবো, লাইক স্পেকট্রাম, ওল্ড এনসিইআরটি এগুলো থেকে, তারপর থেকে অন্যান্য সাবজেক্টও চলবে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে বা কিছু জানার থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। যারা নোট নিতে চাও বা ব্যাচে জয়েন করতে চাও তারা ওই নাম্বারটাতে ডেসক্রিপশন বা এই যে নাম্বারটা দিলাম এখানে যোগাযোগ করতে পারো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইউপিএসসি পড়বে, আশা করি তাদের উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, রাধে রাধে।